হিমাচলের শান্ত আর সাদা বরফে ঢাকা সোলাং ভ্যালিতে হয় প্রভাবশালী এক ব্যক্তির রহস্যময় মৃত্যু। পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। কারো মতে এটা এক আত্মার কাজ, আর কারো মতে এটা নিখুঁত কোনো ষড়যন্ত্র। প্রথম দেখায় এই কেসটা যত সহজ মনে হয়, বাস্তবে ছিল তার থেকেও আরো বেশি কঠিন। কারণ এই মৃত্যুর পেছনে লুকিয়ে আছে বহু বছরের গোপন সত্য, সম্পর্কের টানাপোড়েন, বিশ্বাসঘাতকতা আর এমন কিছু অন্ধকার রহস্য যা কেউ ভুলেও সামনে আনতে চায় না। এই রহস্যের জট খুলতে মাঠে নামে তীক্ষ্ণ বুদ্ধির গোয়েন্দা চার্লি চোপড়া। কিন্তু তদন্ত যত এগোতে থাকে ততই যেন বাড়তে থাকে রহস্য। প্রতিটা নতুন ক্লু চার্লিকে নিয়ে যায় আরো গভীর অন্ধকারে, আর প্রতিটা নতুন চরিত্র হয়ে ওঠে সম্ভাব্য খুনি। কারণ এখানে কেউ পুরো সত্য বলছে না, আর সবাই যেন ভালো মানুষের মুখোশ পরে লুকিয়ে রেখেছে মনে জমা পাপ। যেখানে সবার কাছে ছিল খুনের কারণ, সেখানে সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে কে আসল খুনি। কি এমন গোপন রহস্য লুকিয়ে আছে সোলাং ভ্যালির নিস্তব্ধ পাহাড়ের আড়ালে? সত্যের কাছাকাছি পৌঁছানোর আগেই চার্লি নিজেই হয়ে যাবে না তো খুনির পরবর্তী শিকার? এমনই ভরপুর রহস্য, সাসপেন্স, অপ্রত্যাশিত সব টুইস্ট আর ক্রাইম এবং রিভেঞ্জ থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব ওয়েব সিরিজ চার্লি চোপড়া অ্যান্ড দ্য মিস্ট্রি অফ সোলাং ভ্যালি। এটা নিশ্চিত এই খেলার মাস্টারমাইন্ডকে আপনি গল্প শেষ না করে ধরতেই পারবেন না। বাইরে তখন ঘন তুষারপাতে ঢেকে গেছে। ঘরের মধ্যে আজব এক ভৌতিক মিউজিকের তালে রায় নামের এক বয়স্ক লোক উদ্ভট ভাবে নাচছে, যেন কোনো অশরীরই তার উপর ভর করেছে। হলরুমে বসা সবাই তার নাচ বেশ স্বাভাবিকভাবেই দেখতে দেখতে হাসছে, কিন্তু সবার মাঝে বসে থাকা বরুণ নামের অল্প বয়স্ক এক ছেলে হঠাৎ জোরে জোরে হেসে দিলে রায় নাচ থামিয়ে রেগে বলে, তুমি শুধু আমাকে নয় বরং আমার এই শক্তিকেও অপমান করছো, বলেই গানটা বন্ধ করে দেয়। বরুণ অনুতপ্ত হয়ে সরি বলতেই তার সাথে বাকিরাও সরি বলে। ওয়াসিমার মা ওয়ালিমা বেশ ভয় পেয়ে বলে, আমাদের এখান থেকে যাওয়া উচিত। মিসেস বারুচা নামের এক বয়স্ক মহিলা হাসতে হাসতে বলে, আরে আসল মজা তো এখন শুরু হবে, বলেই তাকে জোর করে বসিয়ে দেয়। রায় আবারও তার ভৌতিক মিউজিক আর রেকর্ডার অন করে কাচের পেয়ালা থেকে লাল পানীয়র মতো কিছু একটা সামনে লাল গাউন পরা সুন্দরী এক মহিলার ছবিকে উৎসর্গ করে সবার দিকে ফিরে হারিয়ে নাচতে থাকে, যেন সে কোনো অদৃশ্য শক্তিকে ডাকছে। হঠাৎই সবার কাছে এসে কিছু একটা ইশারা করতেই ওয়াসিমা অশরীরী কণ্ঠে চিৎকার করে বলে, আমি মৃত্যু দেখতে পাচ্ছি। সবাই ভয়ে আটকে ওঠে। ওয়াসিমাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু রায় সবাইকে থামিয়ে জিজ্ঞেস করে, তুমি কার মৃত্যু দেখছো? ওয়াসিমা অশরীরীর মতো মেঝেতে হামাগুড়ি দেয়। তখনই একটা ছবির ফ্রেম পড়তেই রায় ছবিটা তুলে ওয়াসিমার কাছে এসে বলে, লেডি রোজ, তুমি কি ব্রিগেডিয়ার রাওয়াতের মৃত্যু দেখেছো? ওয়াসিমা অশরীরী কণ্ঠে বলে, হ্যাঁ, সে মারা গেছে। সাথে সাথে ওয়াসিমা জোরে চিৎকার দিয়ে নিস্তেজ হয়ে মায়ের কোলে ঢলে পড়ে। রায় এসবে তোয়াক্কা না করে লেডি রোজের ছবির সামনে এসে ব্রিগেডিয়ার মেহেরবান রাওয়াতের আত্মার শান্তি কামনা করে। কর্নেল বড়ুয়া আর নেগি বাইরে এসে ব্রিগেডিয়ার রাওয়াতকে কল দেয়, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারে না। ওয়াসিমার এখনো জ্ঞান ফেরেনি। বড়ুয়া আর নেগি এসে জানায় তারা রাওয়াতের সাথে এখনো যোগাযোগ করতে পারেনি। সাইকিয়াট্রিস্ট জানকি ওয়াসিমাকে ঘুমের ওষুধ দিতে বললে বারুচা টিটকারি করে বলে, একটু ড্রিঙ্কস দিলেই সে ঠিক হয়ে যাবে। হুট করেই কর্নেল বারুয়া বলে সে পায়ে হেঁটে মানালি যাবে, কারণ তার রাওয়াতের জন্য চিন্তা হচ্ছে। সবাই তাকে মানা করে, কারণ বাইরে তীব্র তুষারপাত হচ্ছে। হেঁটে গেলে 3 থেকে 4 ঘন্টা তো লেগেই যাবে। বারুচা টিটকারি করে বলে, এত সহজে ওই ব্রিগেডিয়ার রাওয়াত মরবে না, তাই পাগলামো করো না। আর রায়ের এই আত্মার কাহিনী একটা নাটক। রায় বেশ রেগে বলে, এসবকে নাটক বলো না, লেডি রোজ রেগে যাবে। বারুয়া কোর্ট পড়তে গেলে সবাই তাকে বোঝানোর চেষ্টা করে যে এখন বাইরে যাওয়া সেফ না। তাছাড়া বারুয়ার এক চোখে সমস্যাও আছে। বারুয়া কারোর বারণ না শুনেই একাই বেরিয়ে পড়ে। বাকিরা জানালা থেকে অবাক হয়ে তাকে দেখতে থাকে। বারুয়া রাওয়াতের কটেজের সামনে এসে দেখে কেয়ারটেকার বাইরে দাঁড়ানো। কেয়ারটেকার জানায় 15 মিনিট ধরে সে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু রাওয়াত দরজা খুলছে না। বারুয়া নিজে দরজা খোলার চেষ্টা করে, না পেরে দ্রুত পুলিশকে কল করতে বলে। কিছুক্ষণ পর পুলিশ এসে বলে সে হয়তো ড্রিঙ্কস করে ঘুমিয়ে
ঘুমিয়ে গেছে। কেয়ারটেকার হানিফ জানায় রাওয়াতের ঘুম অনেক পাতলা, একটু শব্দ হলেই সে জেগে যায়। আমি দুপুর 2টা পর্যন্ত কাজ করে বাসায় গিয়েছিলাম। স্যার গরম গরম খাবার খেতে চায়, তাই রাতের খাবার বানাতে এসেছি, কিন্তু দরজা খুলছে না। ইন্সপেক্টর খেয়াল করে বারুয়ার হাতে রক্ত। বারুয়া জানায় দরজা খোলার চেষ্টা করতে গিয়ে তার হাত কেটে গেছে। কনস্টেবল দরজা ভেঙে ভিতরে গেলে ইন্সপেক্টর সন্দেহর নজরে বারুয়াকে জিজ্ঞেস করে এই তুফানের মধ্যে সে এখানে কেন এসেছে। বারুয়া কিছু বলতেই যাবে তখনই ভেতর থেকে কনস্টেবল জোরে চিৎকার দেয়। ইন্সপেক্টর আর বারুয়া রুমে ঢুকতেই দেখে রাওয়াতের লাশ মাটিতে পড়ে আছে, রক্ত বেয়ে সব ভিজে গেছে, তার গলায় ভাঙা কাচের বোতল ঢোকানো। এদিকে এক সুন্দরী তখন বরযাত্রীদের সাথে নাগিন ড্যান্সে ব্যস্ত। বিয়ে অনুষ্ঠান শেষে শালীরা বরের জুতা লুকিয়ে রেখে 20,000 টাকা দাবি করলে পাশ থেকে সেই সুন্দরী মেয়েটা বলে আমি 10,000-এই খুঁজে দিব। বলেই সেটা ডিটেকটিভ মুড অন করে বরের গন্ধওয়ালা মোজার খোঁজ করতে করতে ওয়াশিং মেশিনের মধ্যে থেকে সেই জুতা বের করে দেয়। বরের এক শালী রেগে জিজ্ঞেস করে তুমি কে? মেয়েটা বলে আমার নাম চার্লি চোপড়া, ডিটেকটিভ ডলি চোপড়ার মেয়ে। পাঞ্জাবের পাটিওয়ালার গাদ্দাখানায় আমার বাড়ি। বলে বেশ ভাব নিয়ে এক বাক্স থেকে দামি ব্র্যান্ডের সিগারেট বের করে তার স্মেল নেয়। তখনই চার্লির ফোনে জিমি নামের একজনের কল আসে। চার্লি জিমিকে ঝাড়ি দিয়ে জিজ্ঞেস করে তুমি কোথায়? বিয়ের সব প্রোগ্রাম শেষ। জিমি কান্না করে জানায় সে এক মার্ডার কেসের জন্য থানায় বসে আছে। চার্লি এবার সরাসরি মানালি থানায় চলে আসে। জানকি মানে জিমির মামিকে দেখা মাত্রই সান্ত্বনা দিতে শক্ত করে জড়িয়ে ধরে। জানকি চার্লিকে ভেতরে নিয়ে এসে ইন্সপেক্টরের সাথে পরিচয় করিয়ে দেয়। আসলে চার্লি হলো জিমির হবু স্ত্রী। চার্লি বলে আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, জিমি মার্ডার করতেই পারে না। ইন্সপেক্টর জিজ্ঞেস করে তাহলে ওর রুমের চাবি রাওয়াতের বাসায় কি করছিল, আর এই ঘন তুফানের মধ্যে সে ডাবল ভাড়া দিয়ে পালাচ্ছিল কেন? পালানোর সময় জিমিকে গ্রেফতার করে আনা হয়। চার্লি বিরক্ত হয়ে বলে একটা চাবির জন্য আপনারা কাউকে খুনি বলতে পারেন না। ইন্সপেক্টর জানায় আমাদের কাছে আরো প্রমাণ আছে। বলেই জিমলি মধুর বোতল দেখায় যার উপরে চার্লির ছবি দেওয়া। এটাই সেই বোতল যেটা দিয়ে রাওয়াতকে খুন করা হয়েছে। জানকি মামি জিমির সাথে দেখা করতে চাইলে ইন্সপেক্টর যে কোনো একজনকে দেখা করার অনুমতি দেয়। তাই মামি চলে যায় আর চার্লিকে জানিয়ে দেয় সোলাং যাওয়ার জন্য শেষ ক্যাবল গাড়ি 5টায়। তাই চার্লি যেন 5টার আগেই বের হয়। চার্লি জিমির কাছে আসতেই জিমি অঝরে কান্না করে বলে আমি কিছুই করিনি, আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। তুমি অর্গানিক প্ল্যান্ট বানাতে চাও, তাই পাশের প্লটটা নিতে লোনের জন্য মামার কাছে মানে রাওয়াতের কাছে গিয়েছিলাম। রাওয়াতকে পটাতে জিমি তার জন্য এক বোতল মধু নিয়ে যায়। রাওয়াতের সাথে দাবা খেলে জিমি তাকে হারিয়ে দিলে রাওয়াত বলে তুই তো একটা জিনিয়াস, এসব ফালতু আচার মধুর কাজে ফেসে গেছিস। যাই হোক বাইরের আবহাওয়া ভালো না, তাই তুই আজ এখানেই থেকে যা। জিমি জানায় সে হোটেলে উঠেছে, কারণ জিমি যে এখানে এসেছে এটা কেউ যেন জানতে না পারে। জিমির প্লটের জন্য টাকার কথা জানালে রাওয়াত হতাশ হয়ে বলে ভাবতাম একমাত্র তুই আছিস যে আমার টাকার জন্য আমাকে ভালোবাসিস না, কিন্তু তুইও বাকিদের মতো। বলেই জিমিকে বাড়ি থেকে বের করে দেয়। জিমি রেগে এক ওয়াইন শপে বসে ড্রিঙ্কস করে। তখন তার মনে পড়ে চাবি মামার বাসায় রেখে এসেছে, তাই আবারও গিয়ে জোরে জোরে দরজা ধাক্কায়। অনেক অনুরোধ করে দরজা খোলার জন্য, কিন্তু রাওয়াত দরজা খোলে না। এসব শোনার পর চার্লি জিজ্ঞেস করে কিন্তু এত রাগার মতো কি হয়েছিল? ঠিক আছে আমাকে তুমি সারপ্রাইজ দিতে চেয়েছিলে, কিন্তু আমার কাছ থেকে কি কিছু লুকাচ্ছ? জিমি জিজ্ঞেস করে তুমিও কি আমাকে বিশ্বাস করো না? চার্লি সান্ত্বনা দিতে গেলেই কনস্টেবল এসে বলে সময় শেষ, এখনই বের হতে হবে। হাঁটতে হাঁটতে চার্লি ভাবতে থাকে তার লাভ লাইফ কত ভালোভাবেই তো যাচ্ছিল, হঠাৎ এই ঝামেলা কেন হলো? থানা থেকে বের হতেই যাবে তখনই মিডিয়ার উপচে পড়া ভিড় আর তাদের একগাদা প্রশ্নে চার্লি বেশ ঘাবড়ে যায়। তখনই এক ছেলে এসে চার্লিকে সেখান থেকে বের করে এক ক্যাফেতে নিয়ে আসে। কথায় কথায় জানতে পারে চার্লি জ্যাম, হানি আর আচারের বিজনেস আছে। সে এটা ভালো করে খেয়াল করে আরে আপনি সে না যার বড় বড় চোখের ছবি জ্যামের বোতলে দেওয়া আছে? চার্লি বিরক্ত হয়ে জিজ্ঞেস করে আপনি কি করেন? সে এটা হেসে বলে আপনার প্রোডাক্ট কিনি আর খাই। দেরি হয়ে যাওয়ায় চার্লি আর কথা না বাড়িয়ে সোলাং চলে আসে। তবে কে যেন আড়াল থেকে চার্লির উপরে নজর রাখে। কটেজগুলো দেখতেই চার্লির মুখ ফ্যাকাশে হয়ে যায়, তবুও কিছু করার নেই, তাকে এখানেই থাকতে হবে। দরজা নক করতেই রাওয়াতের ছোট ভাই মোহন মামা বড় ভাইয়ের শোকে কান্না করে দেয়। রাওয়াতের ছবি প্রণাম করে চার্লি জানকি আর বরুণের কথা জিজ্ঞেস করলে মোহন জানায় বরুণের ডায়ালাইসিসের জন্য ক্লিনিকে গেছে। চার্লি সেখানে গেলে বরুণ ডায়ালাইসিস অবস্থায় বলে জিমি কখনোই খুন করতে পারে না, তুমি চিন্তা করো না, আমরা লড়াই করব, ওকে বের করে আনবো, আমি তোমার সাথে আছি। চার্লি বলে পুলিশের কাছে সব প্রমাণ আছে। আচ্ছা তুমি রাওয়াত মামার মৃত্যুর খবর কখন পেয়েছিলে? বরুণ জানায় সেটাও তো রায়ের লেডি রোজ বলেছিল। এমন কথা শুনে চার্লি বেশ অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর জিমির ভাই বোনেরা আসে। বোন সালোনি মন খারাপ করে ঢোকে আর তার ছোট ভাই বিল্লু বেপরোয়ার মতো জিজ্ঞেস
জিজ্ঞেস করে তোমার কেমন লাগছে। চার্লি বিল্লুকে তেমন পাত্তা দেয় না। এরপর আসে সালোনির স্বামী মানাস, যার বদভ্যাস হলো প্রয়োজনে অপ্রয়োজনে যে কাউকে জড়িয়ে ধরা। যাই হোক, ড্রয়িং রুমে বসে মোহন জিজ্ঞেস করে অন্তিম সংস্কার কখন করতে পারবে। মানাস জানায় পোস্টমর্টম হয়ে গেলেই উকিল কল দিবে। সাওরি জিজ্ঞেস করে উকিলের সাথে জিমির জামিনের ব্যাপারে কথা হয়েছে। বিল্লু টিটকারি করে বলে আদালতের সময় নষ্ট না করে জিজ্ঞেস করো উকিল উইল কখন পড়বে। সাওনি ঝাই দিয়ে বলে সবসময় টাকা টাকা করিস কেন। বিল্লু বলে শুধু আমি না, সবার মাথায় টাকার কথাই ঘোরে, এমনকি তোমার মাথায়ও। সালোনি রেগে মানাসের কয়েকটা বই ছুঁড়ে মেরে বলে প্রতি মাসে বই থেকে ভালোই টাকা পাই, তোর মতো মানুষের বাসায় থালাবাটি ধুয়ে বেড়াতে হয় না। বিল্লু বলে যা করি সবার সামনেই করি, তোমার জিমির মতো পিঠ পেছনে করি না। চার্লি জিজ্ঞেস করে পিঠ পেছনে মানে কি। বিল্লু বলে সবার অজান্তেই মামার সাথে দেখা করতে এসেছিল। কেন? বোন মাওয়ালিতে আছে, ছোট মামা মামি সোলাঙ্গে আছে, তারপরও সে হোটেলে উঠেছিল কেন? সে আসলে ছোটবেলা থেকেই এমন। বরুণ প্রতিবাদ করে বলে আমি নিশ্চিত ওকে কেউ ফাঁসিয়েছে। সাওরি জিজ্ঞেস করে এত লোকজন থাকবে কোথায়। জানকে জানায় সে নেগির কটেজ ভাড়া নিয়েছে। চার্লি এই ড্রামাটিক পরিবার থেকে দূরে থাকার জন্য বলে সে নেগির ওই হোটেলেই থাকবে। মানাস চার্লিকে নেগির বাসায় দিয়ে গেলে নেগির স্ত্রী চার্লিকে তার রুমের সবকিছু বুঝিয়ে দিয়ে যায়। চার্লি জানালা লাগাতে গেলেই নেগির স্ত্রী হঠাৎই দৌড়ে এসে বলে চিমনিতে আগুন জ্বলছে। এ সময় জানালা বন্ধ করতে হয় না, না হলে আগুন সব অক্সিজেন নিয়ে নিবে আর ধোঁয়ায় তুমি দম বন্ধ হয়ে মারা যাবে। গভীর রাতে চার্লির হঠাৎ ঘুম ভেঙে যায়। চার্লি ধীরে ধীরে উঠে জানালার পর্দা সরাতেই খেয়াল করে লেডি রোজের আত্মা দাঁড়ানো। আচমকা এমন দৃশ্য দেখে চার্লি একদম আটকে ওঠে, কিন্তু এটা আসলে তার স্বপ্ন ছিল। ঘুম থেকে উঠে পর্দা সরালে সেখানে কাউকেই দেখতে পায় না। সকালে জিমি আর চার্লির একসাথে ছবি দেখার সময় তার ফোনে একটা নোটিফিকেশন আসে। ক্লিক করতেই দেখে এটা সেই ছেলে যে চার্লিকে থানা থেকে নিয়ে গিয়েছিল। ছেলেটার নাম সীতারাম, পেশায় একজন সাংবাদিক। গোপনে সে ক্যাফেতে বসে থাকার সময় চার্লির ভিডিও করে সেগুলো দিয়ে নিউজ বানিয়েছে। সীতারাম বলে জিমির হবু স্ত্রী কি ডিটেকটিভ হয়ে তাকে বাঁচাতে পারবে। চার্লির এবার সীতারামের উপরে প্রচন্ড রাগ হয়। উকিল এসে উইল পড়া শুরু করে দেয়। রানওয়াত তার সম্পত্তি তার ছোট ভাই মোহন, মৃত বোনের মেয়ে সোনালি, জিমি আর বিল্লুর নামে সমান ভাগে ভাগ করতে বলে। ফিক্সড ডিপোজিট থেকে কেয়ারটেকার হানিফকে বাৎসরিক 60,000 টাকা দেওয়া হবে। তখনই কলিং বেল বাজলে হানিফ দেখতে যায়। উকিল জানায় স্কি রিসোর্ট বিক্রি করা যাবে না, তার দেখাশোনার দায়িত্ব কর্নেল বড়ুয়ার। উইল এখানেই শেষ হলে হঠাৎ এক বিদেশি মহিলা এসে বলে না, এখনো শেষ হয়নি। সাথে হাইকোর্টের সবচেয়ে বড় উকিল গঙ্গারামও আছে। গঙ্গারাম লিগাল নোটিশ দিয়ে জানায় বিদেশি মেয়েটা রানওয়াতের বাগদত্তা নিকোলি মরিস। উকিল পড়ে দেখে নিকোলি একটা স্টে অর্ডার এনেছে, অর্থাৎ এই উইল এই মুহূর্তে কার্যকর হবে না। এক সপ্তাহ পর বলা যাবে কি হবে কি হবে না। বরুণ বেশ রেগে গেলে নিকোলি বলে শান্ত হও, 2 সপ্তাহ পর আমাদের বিয়ে হওয়ার কথা ছিল, তাই এই সম্পত্তির ভাগিদার আমিও। তোমরা সবাই লোভী, তোমাদের কারোর চেহারা আমি ভুলিনি। রানওয়াতে জন্মদিনের দিনে তোমরা পারলে আমাকে ফোনের মধ্যেই মেরে ফেলতে, সেটা তো আর পারোনি, তাই আমার রানওয়াতকে মেরে ফেলেছ বলেই কান্না করে দেয়। মানাস জিজ্ঞেস করে এসবের কি কোনো প্রমাণ আছে। তখনই নিকোলি জানায় সে রানওয়াতের বাচ্চার মা হতে চলেছে। এমন কথা শুনে সবাই আকাশ থেকে পড়ে। গঙ্গারাম বলে এদের এত কিছু বলার দরকার নেই, কেস দুর্বল হয়ে যাবে, আর আপনারা আপাতত রানওয়াতের কোনো কিছু ব্যবহার করতে পারবেন না, না হলে কিন্তু লিগাল অ্যাকশন নিব। নিকোলি চলে গেলেই বিল্লু রেগে তেড়ে যায়। সবাই তাকে কোনো রকমে ধরে আটকায়। উকিলকে জিজ্ঞেস করে 1 সপ্তাহে কি এমন হয়ে যাবে। উকিল জানায় হয়তো নিকোলির গর্ভের 6 মাস পূরণ হবে, তারপর ডিএনএ টেস্ট করাবে। মোহন বলে তাতে কি হয়েছে, বিয়ে তো আর হয়নি। উকিল বলে 1995 সালের হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে ছাড়াও সন্তান বাবার সম্পত্তির ভাগিদার হবে। সবার মাথায় যেন এবার আকাশ ভেঙে পড়ে। গল্প চলে আসে অতীতে। আজ রানওয়াতের জন্মদিনের দিন। সবাই বেশ হাসি খুশি ভাবেই পার্টি এনজয় করছে, শুধু জিমি আর চার্লি সেখানে নেই, তাই তারা ভিডিও কলে মামাকে উইশ করে। কেক কাটার পর মোহন তার বড় ভাইয়ের জন্য একটা গিফট নিয়ে আসে। গিফট খুলতেই সবাই সারপ্রাইজ হয়ে যায়, আর রানওয়াত খুশি হওয়ার বদলে বেশ অবাক হয়। এটা একটা মেয়ের পেন্টিং। সবাই জিজ্ঞেস করে এটা কোথায় পেয়েছো। মোহন জানায় পুরনো গোডাউনে দিদির ট্রাঙ্কে ছিল, দিদিকে ছাড়া সবকিছু পানসে লাগছিল। সালোনি রানওয়াতকে জিজ্ঞেস করে মামা আপনি তো খুব ভালো পেন্টিং করেন, তাহলে হঠাৎ ছেড়ে দিলেন কেন। রানওয়াত কেন যেন মুখ গোমরা করে বসে থাকে। মোহন মজা করে বলে দেবদাসের মন ভেঙে গিয়েছিল, তাই সব ছবি পুড়িয়ে দিয়েছিল, একমাত্র এই ছবিটাকে বাঁচাতে পেরেছিলাম। বিল্লু বলে মা বলতো আপনার আশেপাশে নাকি মৌমাছির মতো মেয়েরা ঘুর ঘুর করতো, তাহলে আপনি এখনো সিঙ্গেল কেন। রানওয়াত কিছু বলতেই যাবে তখনই নিকোলির কল আসে। রানওয়াত তখন বেশ খুশি হয়ে সবার সাথে নিকোলির পরিচয় করিয়ে দেয়। নিকোলি জানায় কয়েকদিন পর স্কটল্যান্ডে তারা বিয়ে করবে, তাই
সবাইকে বিয়ের দাওয়াত দেয়। রানওয়াত বলে ওরা এত তাড়াতাড়ি ভিসা পাবে না, বিয়ের পর এখানে এসে বড় করে রিসেপশন পার্টি করব, তাহলেই হলো। বিয়ের কথা শুনতেই সবার মুখ কেন যেন ফ্যাকাশে হয়ে যায়। উকিলের সাথে কথা বলতে রানওয়াত বাইরে উঠে যায়। তখন বাড়ির সবাই কানাঘুষা শুরু করে। সবার এটাই চিন্তা যে কিভাবে এই বিয়ে আটকাবে। সেই কথা বলতে বলতেই খেয়াল করে দূরে হানিফ আর তার স্ত্রী দাঁড়িয়ে আছে। গল্প চলে আসে বর্তমানে। রানওয়াতের অন্তিম সংস্কারের সময় হানিফ কান্না করতে করতে চার্লিকে এই সবকিছু জানিয়ে বলে সবার নজর ছিল স্যারের টাকার উপরে, বিয়ে হলে তারা আর ভাগ পাবে না, তাই বিয়ে থামানোর জন্য সবাই অনেক চেষ্টা করছিল। তা নিয়ে কত ঝগড়া আর লড়াই হয়ে গেছে। নিকোলি ম্যাম ঠিকই বলে, স্যারের বিয়ের সিদ্ধান্তই তার মৃত্যুর কারণ। দূর থেকে বারুচা গাড়িতে বসে দূরবীন নিয়ে সব দেখতে থাকে। তখন নিকোলি তার বডিগার্ড নিয়ে আসলে মিডিয়ার নজর সেদিকে পড়ে। নিকোলি চিতার সামনে দাঁড়িয়ে কান্না করতে করতে রানওয়াতের জন্য প্রার্থনা করে। সীতারাম তখন ফোন অন করে নিজের মতো করে খবর বানাতে শুরু করলে চার্লি বেশ রেগে সীতারামের কাছে এসে তার ফোনটা কেড়ে পানির মধ্যে ফেলে দেয় হাঁটা। রাতে রান্না করার সময় নেগেরি স্ত্রী চার্লিকে বলে রানওয়াত অনেক নিষ্ঠুর ছিল, এই বাড়ির ভাড়া দিতে একটু দেরি হলেই তাণ্ডব শুরু করত, কাউকে বিন্দু মাত্র সম্মান করতো না। একবার এক পার্টিতে লেডি রোজকে নিয়ে বেশ হাসি তামাশা করছিল। রায় গম্ভীর কণ্ঠে বলে মুখ সামলে কথা বলেন, একবার বলা কথা কিন্তু ফিরিয়ে নেওয়া যায় না। রানওয়াত বিরক্ত হয়ে জিজ্ঞেস করে ভয় দেখাচ্ছেন নাকি? রায় বলে না, বাঁচানোর চেষ্টা করছি। নেগেরি স্ত্রী জানায় বারুচার বোনের নাতি রনি স্কি রিসোর্টে কাজ করত, বিদেশিদের কাছ থেকে ঘুষ নিত। একবার কেউ তার নামে কমপ্লেন করে দেয়। বারুচা তখন রানওয়াতের কাছে হাত জোর করে ক্ষমা চায়। রনিকে চাকরি থেকে বের করতে মানা করে, কারণ চাকরি না থাকলে রনি চলে যাবে আর বারুচার খেয়াল রাখার মতো কেউ থাকবে না। রানওয়াত রেগে বলে ওকে পুলিশে দিচ্ছি না, এর থেকে বেশি কিছু আমি আর করতে পারবো না। বারুচার তখন প্রচুর রাগ হয়। এজন্যই রানওয়াতের মৃত্যুতে কারোর তেমন কোনো দুঃখ নেই, একমাত্র কর্নেল বড়ুয়া বেশ কষ্টে আছে। নেগি বলে আরে লোকটা মারা গেছে, এখন তো তাকে নিয়ে আর গিবত করো না। নেগের স্ত্রী চার্লিকে বেসমেন্টের অতিথিকে ডিনারের জন্য ডাকতে বলে। চার্লি নিচে এসে দরজা নক করতেই ভিতর থেকে সাংবাদিক সীতারাম বের হলে চার্লি বেশ অবাক হয়ে যায়। ঘুমানোর আগে চার্লি আবারও সীতারামের কাছে মোবাইল ফেলে দেওয়ার জন্য ক্ষমা চায়। সীতারাম রেগে জিজ্ঞেস করে সরি বললে কি আর আমার ফোন ফিরে পাবো? চার্লি কিছু টাকা দিয়ে বলে বাকিটা পরে দিব। সীতারামের মন নরম হলে জিজ্ঞেস করে আচ্ছা আপনার কাছে কি পোস্টমর্টমের রিপোর্ট আছে? একটা কপি লাগবে। সীতারাম না বলেই চার্লির মুখের উপরে দরজা আটকে দেয়। হতাশ হয়ে চার্লি তার রুমে যাওয়ার সময় খেয়াল করে নেগি তার স্ত্রীকে সোনার নেকলেস গিফট করে বলছে এটা বিবাহ বার্ষিকী উপলক্ষে, কিন্তু সবাইকে বলবে এটা তোমার বোন দুবাই থেকে পাঠিয়েছে। চার্লি আড়াল থেকে এসব দেখলে তার কেমন যেন সন্দেহ হয়। সকালে জানকি বড়ুয়ার হাতের ব্যান্ডেজ পরিবর্তন করে দেয়। মোহন বলে তুমি ওই বরফের মধ্যে কিভাবে সোলাং থেকে মানালি চলে গেলে? আমি তো সায়নির বাসা পর্যন্ত যেতেই কাহিল হয়ে পড়েছিলাম। চার্লি জিজ্ঞেস করে আপনি সেদিন মানালিতে ছিলেন? বরুণ বলে বাবা আশা পারিকে তিসরি মঞ্জিল মুভি দেখতে ক্লাবে গিয়েছিল, তারপর আবহাওয়া বদলে যায় আর সে আটকে যায়। জানকি অবশ্য মোহনের এই পাগলামের জন্য বেশ হাসি ঠাট্টা করে। কিছুক্ষণ পর চার্লি নেগির বাসায় হানি নিয়ে যেতে গেলে বারুচা ঘন্টা বাজিয়ে চার্লিকে ডাকে। বারুচা বলে তুমি যে ক্লু খুঁজতে এসেছো সেটা একমাত্র আমি তোমাকে দিতে পারবো বলেই একটা ব্যাগের ট্যাগ দেখায়। ওয়ালিয়াত মানে ওয়াসিমার মা মেয়েকে নিয়ে এখানে আসার পর লাগেজ নামানোর সময় এই ট্যাগটা পড়ে গিয়েছিল। বারুচা আবার সেটা তুলে প্রমাণ হিসাবে রেখে দেয়। ট্যাগটা আসলে দিল্লির লাকনাওয়ের, কিন্তু ওরা বলেছে ওরা নাকি দুবাই থেকে এসেছে। তবে ওদের কথার টান শুনেই বোঝা যায় ওরা আসলে দিল্লি থেকে এসেছে। চার্লি ট্যাগটা নিজের কাছেই রেখে দেয়। বারুচা বলে তুমি কি জানো রানওয়াতের লাকনাওতে 5 বছরের পোস্টিং ছিল। ভালো করে খেয়াল করলেই বুঝবে রানওয়াত আর ওয়াসিমার চোখ দেখতে একই রকম। তাহলে কি ওয়াসিমা রানওয়াতেরই মেয়ে? চার্লি চুপচাপ করে সব শুধু শুনে যায়। বারুচা বলে নেগির হোটেলে থাকছো তাই না? রানওয়াতে ততদিন কোনো সমস্যা ছিল না যতদিন না নেগির হোটেল ভালো মতো চলছিল, কিন্তু যখনই স্কি কম্পিটিশন শুরু হয় আর লোকজন আসা শুরু করে নেগির হোটেল চালু হয়ে যায়। তখন রানওয়াত রেগে যায়, নেগির কাছ থেকে তার প্রফিটের অর্ধেক দাবি করে। নেগির স্ত্রী রেগে বলে বিষয়টা অযৌক্তিক হয়ে গেল না? রানওয়াত রেগে বলে আপনারা ভাড়াটিয়া হয়ে আমার জায়গায় ভাড়া নিয়ে লাভ খাচ্ছেন, সেটা কি যৌক্তিক? 1 মাসের মধ্যে প্রফিট চাই, আর সেই 1 মাসের শেষ তারিখ ছিল রানওয়াতের হত্যার দিন। তখনই রনি এসে বলে তোমার ড্রাগস পেয়ে গেছে। বারুচা কথা ঘোরানোর জন্য বলে আসলে আবার আর্থাইটিসের সমস্যা আছে তো, তাই এই ড্রাগস মেডিকেল থেকে সাজেস্ট করেছে, এতে কোনো হ্যালুসিনেশন হয় না। চার্লি বলে সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি, এই হানি আপনার জন্য বলেই চার্লি বের হয়ে যায়। সাথে সাথেই বারুচা রনিকে ঝাড়ি দিয়ে বলে কিছু বলার আগে আশেপাশে খেয়াল করতে হয়। চার্লি থানায় এসে ইন্সপেক্টরকে বলে জিমি বাদেও অনেকের কাছে রানওয়াত মামাকে খুন করার মোটিভ আছে। ইন্সপেক্টর টিটকারি করে বলে আপনার কি মনে হয় আমরা বসে বসে মাছি মারছি? সবার ইন্টারোগেশন করা হয়েছে। মানাস পাবলিশার্সের সাথে চণ্ডীগড় ছিল,
ছিল তার ফ্লাইটের টিকিট আছে। সায়নী ছিল বেকারিতে, মোহন ছিল আর্মি ক্লাবে, বাকি সবাই রানওয়াতের বাড়ি থেকে 2.5 ঘন্টা দূরে সোলাঙ্গে মিস্টার রায়ের বাসায় ছিল। চার্লি জিজ্ঞেস করে, এগুলো কি ক্রস চেক করে দেখেছেন? ইন্সপেক্টর রেগে বলে, রানওয়াতের গলায় বিঁধে থাকা মধুর বোতলে জিমির ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, আমাকে এখন এক কেসের জন্য যেতে হবে। বলেই হাঁটা দিলে চার্লি বোঝানোর চেষ্টা করে বোতলটা জিমি ওখানে নিয়ে গেছে, সেখানে তার ছাপ পাওয়া যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আইন অনুযায়ী প্রমাণ না হওয়া পর্যন্ত কেউ আসামি না, খুনি অনেক চালাক। ইন্সপেক্টর রেগে বলে, বাকিদের কথা জানি না, কিন্তু তোমার জিমি তার প্রাপ্য শাস্তি অবশ্যই পাবে। চার্লি রেগে হাঁটা দিতেই হানিফ এসে জানায় রানওয়াতের একটা জুতা চুরি হয়ে গেছে। হঠাৎ দিন সে নিজ হাতে সেটা পালিশ করে রেখেছিল, আজকে রুম পরিষ্কার করতে গিয়ে দেখে সেই জুতা সেখানে নেই। চার্লি কথাটা আড়াল থেকে শুনে ফেলে। ইন্সপেক্টর জিজ্ঞেস করে, জুতাটা কেমন ছিল? হানিফ বলে, ঠিক আপনার জুতার মতো। ইন্সপেক্টর বলে, হিমাচলের সবাই এ ধরনের জুতা পরে, তার মানে কি আমরা সবাই চোর? বলে বিষয়টাকে পাত্তা না দিয়ে চলে যায়। চার্লি হাঁটতে হাঁটতে সীতারামের একটা নিউজ দেখে, যেখানে মিস্টার রায় সেদিনের ঘটনা বর্ণনা করছে। প্রমাণ হিসেবে সেদিন ওয়াসিমার রেকর্ডিং ও শোনায়। আচমকা এক চোর এসে চার্লির ব্যাগ নিয়ে পালায়। চার্লি পিছু করলেও হাতে শুধুমাত্র চোরের সোয়েটারের ভুল ছাড়া আর কিছুই আসে না। এদিকে সীতারাম তার বসকে কল দিয়ে জিজ্ঞেস করে, কেস তো সলভ হয়ে গেছে, তাহলে এখান থেকে ফিরে যাব? বস বলে, কিছু সাসপেক্ট বানিয়ে নিউজকে আরো চাঞ্চল্যকর বানাতে হবে। চার্লি সেটা শুনে জিজ্ঞেস করে, সাহায্য লাগবে নাকি? সীতারাম থেকে পাত্তা না দিয়ে হাঁটতে গেলে চার্লি বলে, তোমাকে কেউ পাত্তা দিবে না, তাহলে চাঞ্চল্যকর তথ্য কোথায় পাবে? তোমাকে আমি সেসব তথ্য দিতে পারবো যা তুমি চাও, গল্প, ইন্টারভিউ, সিক্রেটস সব বলবো। সীতারাম জিজ্ঞেস করে, বিনিময়ে তোমার কি লাগবে? চার্লি বলে, পোস্টমর্টম রিপোর্ট আর সেই লেডি রোজের রেকর্ডিং। কথা মতো চার্লি প্রথমে বরুণের ইন্টারভিউ দেওয়ায়। বরুণ জিমির প্রশংসা করতে থাকে, কারণ বরুণকে ট্রান্সপ্লান্টের জন্য কিডনি তো জিমিই দেওয়ার কথা। পাশে বসে চার্লি রেকর্ডিং শুনছে। চার্লি বড়ুয়ার কাছে গিয়ে তার সাফল্য দেখে বলে, আপনি তো একটা স্টার। বড়ুয়া হেসে বলে, আসলে স্টার তো রানওয়াত ছিল, শুধু ওর নাম মেহেরবান ছিল না, কাজেও সে মেহেরবানি করত। আমার চোখের অপারেশনের পর আমাকে চাকরি ছাড়তে হয়, আমি তখন মানসিকভাবে ভেঙে পড়ি, নেশাগ্রস্ত হয়ে গিয়েছিলাম। রানওয়াত জানতো স্কি আমার জীবন, তাই তার রিটায়ারমেন্টের পর টাকা পেতেই সবার আগে এই স্কি রিসোর্ট কেনে। 40 বছর, 2টা যুদ্ধ, অসংখ্য রণক্ষেত্র, জিমি এক ঝটকায় সব কেড়ে নিয়ে গেল। চার্লি বলে, জিমি খুন করেনি, সে আসলে ভুল সময়ে ভুল জায়গায় ছিল। বড়ুয়া তখন নিকোলিকে দেখে জিজ্ঞেস করে, কোনো সাহায্য লাগবে? নিকে জানায় তার স্কি বোর্ডটা সে পাচ্ছে না। তখনই নেগি স্কি বোর্ড নিয়ে এসে বলে, ঠিক করাতে নিয়ে গিয়েছিলাম। নিকি স্কিং করতে চলে যায়। চার্লি বড়ুয়াকে জিজ্ঞেস করে, ভূত পেতে বিশ্বাস করেন? বড়ুয়া হেসে বলে, একদমই না, কিন্তু রানওয়াতকে অনেক নিখুঁত ভাবে মারা হয়েছে। ঠিক তখনই নিকির আর্তচিৎকার ভেসে আসে। নিকি পড়ে গিয়ে পাথরে পড়ে মাথা ফেটে গেছে। বড়ুয়া দৌড়ে এসে চেক করতেই দেখে নিকি মারা গেছে। চার্লির কিছু একটা সন্দেহ হলে সে কিবোর্ড চেক করে, পাশে বরফের মধ্যে বোর্ডের স্ক্রু খোলা পড়ে আছে। তাহলে কি নিকিকেও পরিকল্পিতভাবে খুন করা হয়েছে? পুলিশ এসে নিকির লাশ দেখে বলে, প্রেগনেন্ট অবস্থায় স্কিং কেন করতে হবে? নিজের না হোক, বাচ্চার কথা তো চিন্তা করা উচিত ছিল। যাই হোক, দুর্ঘটনাকে কি আর কেউ এড়াতে পারে? চার্লি চিৎকার করে বলে, এটা কোনো অ্যাক্সিডেন্ট না, বরং একটা পরিকল্পিত খুন। নিকি একজন প্রফেশনাল স্কিং ছিল, তার পক্ষে এমন সাধারণ ঢাল থেকে পড়া অসম্ভব। তাহলে এই অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? বলেই স্ক্রু দেখিয়ে বলে, এটা খুলে গেলে যে কেউই নিয়ন্ত্রণ হারাবে। এখন প্রশ্ন হলো, কেউ সেটা খুলে দিয়েছে নাকি আপনা আপনি খুলে গিয়েছিল? নেগি বলে, যত যাই হোক, দোষ তারই ছিল। ফুল স্পিডে স্কিং করছিল, তাই স্ক্রু খুলে যায় আর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চার্লি বলে, খুনি অনেক চালাক, নিকিকে পুলিশ প্রোটেকশনে রাখা উচিত ছিল। ইন্সপেক্টর রেগে জিজ্ঞেস করে, আমাকে কি আমার কাজ শেখাচ্ছ? চার্লি বিরক্ত হয়ে বলে, আপনি শিখতে চাইলে অবশ্যই শিখাবো। ইন্সপেক্টরের হাতে ঘা লাগায়, সেবার চার্লিকে লকআপে নিতে চায়। চার্লি খুশি হলেও বড়ুয়া কোন রকমের অনুরোধ করে চার্লিকে নিয়ে যাওয়া থেকে থামায়। ইন্সপেক্টর হুমকি দিয়ে বলে, এবার তোমাকে ছেড়ে দিলাম, পরের বার আর ছাড়বো না। সীতারামের রুমে চার্লি হতাশ হয়ে বসে আছে, আর সীতারাম স্ক্রু নিয়ে বলে, নেগি কি তাহলে নেগিকে হত্যা করেছে? তুমি না বললে নেগি কিবোর্ড দিয়েছিল? চার্লি বলে, এই স্ক্রু ছাড়া কোনো প্রমাণ নেই। ওই ইন্সপেক্টরও একটা বলদ, জিমিকে খুনি ভাবে বসে আছে। সে এটাই ভাবছে, জিমি নির্দোষ হলে নতুন খুনিকে সে কিভাবে খুঁজে আনবে। সবাই আসলে নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। এভাবে আর হবে না বুঝে চার্লি এবার তার আসল ডিটেকটিভ রূপে ফিরে আসে। সিগনেচার স্টাইলে সিগারেট বের করে আলমারির মধ্যে চার্লি তার তদন্তের কাজ লুকিয়ে রেখে বলে, সবার স্টেটমেন্ট আবারও চেক করতে হবে। সবার উদ্দেশ্য একটাই ছিল, তা হলো রানওয়াতের টাকা। চার্লি প্রথমে শুরু করে মোহনকে দিয়ে। মোহন নাকি সেদিন আর্মি ক্লাবে বসে মুভি দেখছিল। হঠাৎ মাঝপথে সে উঠে চলে আসে। রানওয়াতের বাসা ক্লাব থেকে কাছেই ছিল, সে ওখানে গিয়ে মামাকে মারতেই পারে। এরপর আসে সালোনি এবং মানাস। মানাস পাবলিশার্সের সাথে চণ্ডীগড়
ডিনার করছিল। এখন আসলে সে ওখানে ছিল কিনা সেটা আগে চেক করতে হবে। বিল্লু পরিবারের সবচেয়ে অকর্মণ্য একটা ছেলে, কানপুরে এক রাজনীতিবিদের রাইট হ্যান্ড। টাকার জন্য সে সব করতে পারে, মামাকেও মারতে পারে। এরা সবাই সন্দেহের তালিকায় পড়ে। মানালি এবং সোলাং দুই জায়গাতেই খোঁজ নিতে হবে। সীতারাম জিজ্ঞেস করে খুন হয়েছে মানালিতে, তাহলে সোলাং কেন যাবে? চার্লি বলে 2 ঘন্টার পথ দূরে রায়ের ভৌতিক বৈঠকখানায় হত্যার সমাচার কেন শোনানো হলো সেটা তো আগে জানতে হবে। এখানে কি দুজনের পরিবর্তে 4 জন জড়িত? 2 জন সোলাঙ্গে লেডি রোজের নাটক করছিল, তখন 2 জন মানালিতে হত্যার কাজ চালিয়ে যাচ্ছিল হত্যার সময়। আর এই 2 জায়গার দূরত্ব এমন যে এত কম সময়ে কেউ হত্যা করার জন্য মানালি যেতে পারবে না, আবার হত্যা করে সোলাঙ্গে আসতে পারবে না। এই ধাঁধার সমাধান একমাত্র লেডি রোজই বলতে পারবে। চার্লি পেছনে ফিরে দেখে তার সিগারে সীতারাম আগুন ধরাচ্ছে। চার্লি তাড়াতাড়ি কেড়ে নিয়ে হুমকি দিয়ে বলে আর কখনো এতে হাত দিবে না, তাহলে তোমার হাত টুকরো টুকরো করে দিব। চার্লি এবার কথা বের করতে ওয়ালিয়াতের কটেজে তার ব্র্যান্ডের হানি নিয়ে আসে। ওয়ালিয়াত বলে আমি আপনার হানির অনেক বড় ফ্যান, এটা দিয়ে চা না খেলে শান্তিই পাই না। চার্লি গ্রাহাম ফোনের শব্দ পেলে জিজ্ঞেস করে আপনারা কি গান করেন? ওয়ালিয়াত বলে না তো, এখানেই পড়েছিল, মাঝে মাঝে একা একাই বেজে ওঠে। চার্লি জিজ্ঞেস করে ওয়াসিমার উপর কি আগেও এমন আত্মাভর করেছিল? ওয়ালিয়াত বলে না, আসলে ওয়াসিমা একটু সেন্সিটিভ আর দুর্বল হৃদয়ের। সেদিন ওই পরিবেশটাই এমন ছিল যে যে কেউ ভয় পেয়ে যাবে। তীব্র তুষারপাত, অন্ধকার, মোমবাতি, শরীরে শিহরণ জাগানো কাবালি মিউজিক, যে কেউ ঘাবড়ে যাবে। চার্লি এসব বিশ্বাস না করলেও দেখানোর খাতিরে মেনে নিয়ে জিজ্ঞেস করে আপনি লাকনাউকে মিস করেন না? ওয়াসিমা বলে আমরা তো কখনো লাকনাউ যাইনি। চার্লি জিজ্ঞেস করে তাহলে এখানে কেন? এত ঠান্ডায় মানুষজন গরম জায়গায় যায়, আর আপনারা এখানে এসেছেন। ওয়ালিয়াত বলে আসলে ওয়াসিমার জন্ম এখানেই হয়েছিল। তখনই বড়ুয়া ওয়াসিমার জন্য ওষুধ নিয়ে আসে। বড়ুয়াকে বসতে বললে সে জানায় তার অনেক কাজ আছে, আর বাসায় তো আগে থেকে অতিথি আছে। ওয়ালিয়াত জোর করে চার্লির হাত থেকে কাবাবের প্লেট নিয়ে বলে ও এখনই চলে যাবে। বলে চার্লিকে দরজার সামনে নিয়ে ধাক্কা মেরে বের করে দরজা লাগিয়ে দেয়। কি আর করার, তদন্ত করতে গেলে একটু অপমান তো হতেই হবে। চার্লি বড়ুয়াকে জিজ্ঞেস করে ক্যাবলকার হওয়ার আগে মানুষজন কিভাবে যাতায়াত করত? বড়ুয়া জানায় ঘোড়া গাধার পিঠে অথবা পায়ে হেঁটে 1.5 ঘন্টার মতো লাগতো। চার্লি জিজ্ঞেস করে সেদিন আপনার কত সময় লেগেছিল? বড়ুয়া মন খারাপ করে বলে সেদিন মনে হচ্ছিল রাস্তা শেষই হচ্ছে না। বড়ুয়া চলে গেলে চার্লি আবারও দৌড়ে ওয়ালিয়াতের বাসায় এসে দরজার লক খোলা থাকায় চুপচাপ চোরের মতো ভেতরে এসে ওয়াসিমার প্রেসক্রিপশনের ছবি তুলে নেয়। ভেতর থেকে শুনতে পায় ওয়ালিয়াত ওয়াসিমাকে ঝাড়ি দিয়ে বলছে যে সে কেন গ্রাহাম মেশিন ঠিকমতো বন্ধ করে না, আর কথা বলার সময় চিন্তা করে উত্তর দেয় না কেন। লাকনাউ কখনো যায়নি এটা বলার কি দরকার ছিল? চার্লি এখানে ক্লু খুঁজতে এসেছে, ওকে আর কখনোই ভেতরে আসতে দিবে না। যাই হোক, আজ যত পারো ঘুমাও, কাল সারা রাত জাগতে হবে। তখনই চার্লির হাতে দরজার ধাক্কা লাগলে শব্দ পেয়ে ওয়ালিয়াত আর ওয়াসিমা বেরিয়ে আসে। চার্লি বুদ্ধি করে পকেট থেকে চাবি বের করে দরজার সামনে দাঁড়িয়ে বলে এটা এখানে ভুলে গিয়েছিলাম, বলেই দে দৌড়। সীতারাম পাবলিশার্স এর সাথে কথা বলে জানতে পারে প্রথম নোবেলের প্রকাশনীর পর মানাস মোটা অঙ্কের টাকা দিয়ে সাইন করেছিল, কিন্তু নোবেলগুলো একের পর এক ফ্লপ হয়েছে, সব এখন গোডাউনে পড়ে আছে, প্রিন্টিং এর টাকা ওঠেনি। সীতারাম জিজ্ঞেস করে তাহলে মানাসের পরবর্তী নোবেল কেন ছাপাচ্ছেন? পাবলিশার্স বলে ছাপাচ্ছিলাম কিন্তু এখন বন্ধ। সীতারাম জিজ্ঞেস করে গত শুক্রবার তো মানাসকে ডেকেছিলেন। পাবলিশার্স বলে সেই মিটিং তো আগেই ক্যান্সেল করে দিয়েছিল। মানাস যখন চণ্ডীগড়ের উদ্দেশ্যে এয়ারপোর্টের জন্য রওনা হয়, মাঝপথে পাবলিশার্স কল দিয়ে জানায় মানাসের নোবেল তারা পাবলিশ করবে না, তাই সময় আর টাকা নষ্ট করে যাওয়ার দরকার নেই। তাহলে মানাস আসলে সেদিন কোথায় ছিল? সীতারাম সোলাং এসে চার্লিকে সব জানায়। দুজনেই বরফ পড়া ঠান্ডার মধ্যে বসে আলোচনা করে মানাসের কাছে যদি টাকা না আসে তাহলে এত লাক্সারি লাইফ সে কিভাবে কাটাচ্ছে। সবার আগে মানাসকেই ফলো করা উচিত। চার্লি বলে আজ অমাবস্যার রাত, নিশ্চয়ই কিছু না কিছু হবে। তখনই আবার মিউজিকের শব্দ শুনতে পায়। আশেপাশে খোঁজ করতে গিয়ে খেয়াল করে ওয়ালিয়াত এক রুমে বসে তানপুরা বাজাচ্ছে। মা মেয়ে দুজনেই গানের রিহার্সেল করছে। সীতারাম রেকর্ড করার জন্য মোবাইল বের করে। হঠাৎ লক্ষ্য করে দূরে লাল কোট পরা কেউ দাঁড়িয়ে আছে। চার্লিকে ডেকে দেখাতেই লেডি রোজের ভয়ে চার্লি চুপচাপ দিয়ে দৌড়। সীতারামও চার্লি চার্লি বলে দৌড়াতে থাকে। শব্দে ওয়ালিয়াত দরজায় গিয়ে খেয়াল করে সীতারাম দৌড়াচ্ছে। ওয়াসিমা অপর পাশে কোট পরা মানুষটাকে দেখে বেশ ভয়ে মাকে ডাকে। সকালে জিমির পরিবারকে উকিল জানায় সে তার মতো করে চেষ্টা করছে দ্রুত কোর্টের ঝামেলা শেষ করতে, তবুও 1 থেকে 2 মাস লেগে যাবে। মোহন অ্যাকাউন্টের টাকা বের করতে চাইলে উকিল জানায় সেটাও সম্ভব না। এই সুযোগে চার্লি মানাসের রুমে এসে যত কাগজপত্র আছে তার ছবি তুলে নেয়। মানাস এসে দরজা ধাক্কালে চার্লি মুখ ঢেকে বলে আসছি। সবকিছু ঠিকমতো রেখে দরজা খুলে বলে একটু মাথা ব্যথা করছিল তাই শুয়েছিলাম। চার্লি
চার্লি সীতারামের কাছে এসে ছবিগুলো চেক করে বলে, আমাদের সন্দেহ ঠিক। 1 থেকে 2 মাস ধরে সে কোনো কিছুর কিস্তি দিচ্ছে না, কুহুর স্কুল ফিসও দিচ্ছে না। কিন্তু সীতারাম তখন ওয়ালিয়াতের গান শুনে বলে, এই মহিলা আক্তার বাইয়ের সাগরে, লাকনাউয়ের বেগম আক্তারকে চেনো না? তখন চার্লি মানাসকে বাজারের মধ্য দিয়ে হাঁটতে দেখে। চার্লি তার পিছু করলে সীতারাম বলে, ওয়ালিয়াত আর ওয়াসিমা 5 বছর বা তার বেশি মিউজিকে কাজ করছে। সিঙ্গেল নোট শুনেই আমি বলতে পারবো কোনটা কার গান। চার্লি বলে, এখন এসব বাদ দিয়ে মানাসকে ফলো করো। ফলো করতে করতে দেখে মানাস কর্ণাটক নামের এক ব্যাংকে প্রবেশ করছে, কিন্তু মানাসের অ্যাকাউন্ট তো বারোডা ব্যাংকে, মানে তার 2টা অ্যাকাউন্ট। হঠাৎই চার্লি খেয়াল করে তার ব্যাগ চুরি করা সেই চোর ভাজা পোড়া খাচ্ছে। চার্লি তার কাছে গিয়ে বলে তাকে মাফ করবে, তবে বদলে মানাসের ব্যাগ চুরি করার কাজ দেয়। চোর চুরি করে আনতেই ব্যাংকের বই চেক করে জানা যায় মানাস 2 বছর ধরে ঠাকুর অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিতে ছোট পরিসরে ইনভেস্ট করছে। সেই ব্যাগের মধ্যে জিমি ছোটবেলা কিছু ছবিও পায়। জানা যায় যে মানাস 1 বছর আগে 40 লাখ ইনভেস্ট করে 70 থেকে 80% প্রফিট করেছে, কিন্তু 3 মাস আগে সেটা আবারও কমে যায়। চার্লি বলে, আগে এই 40 লাখের সোর্স খুঁজতে হবে। তখনই ব্যাগ থেকে একটা লোনের কাগজ পায়। মানাস তাদের বসতবাড়ির বন্ধক রেখে লোন নিয়ে সব টাকা শেয়ারে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, মানাস শেয়ার হারলো কিভাবে? সীতারাম বলে, ঠাকুর ওয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির জন্য হয়তো সে হেরে গেছে। চার্লি আর সীতারাম সালনের রেস্টুরেন্ট বাইরে দাঁড়িয়ে দেখে রেস্টুরেন্ট বেশ ব্যস্ত, তাই এবার সালনির বাসায় আসে। মানাস দরজা খুলতেই সীতারাম এসে মানাসের ব্যাগ ফেরত দিলে মানাস বুঝে যায় এরা সব জেনে গেছে। মানাস কান্না করে বলে, শেয়ার প্রফিট আসতেই সবকিছু দাম বেড়ে যায়, তার উপরে এই লাক্সারি লাইফ, মেরি স্কুল, এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। সাওনি অনেক মানা করেছিল, কিন্তু আমি শুনিনি। সীতারাম জিজ্ঞেস করে, অন্যান্য শেয়ার মার্কেট থাকতে অয়েল কোম্পানিতে কেন ইনভেস্ট করলেন? মানাস বলে, আমার যেই টাকা দরকার ছিল সেটা ওখান থেকেই পাওয়া সম্ভব ছিল। সীতারাম জিজ্ঞেস করে, আপনি জানতেন না ওই কোম্পানির মালিকের ট্র্যাক রেকর্ড ভালো না? মানাস বলে, জানতাম বলেই তো চুপ করে আছি। চার্লি সব কাগজপত্র নিয়ে উঠতে চাইলে মানাস বলে, বিল্লু ওই ঠাকুরের কাজ করত, সবকিছুর দায়িত্ব সে নিয়েছিল, সব ভালোই চলছিল, কিন্তু হঠাৎ ঠাকুরের মৃত্যু হয় আর আমার সর্বনাশ। সীতারাম জিজ্ঞেস করে, তাহলে রানওয়াতকে কেন মেরেছেন? মানাস বলে, আমি কিছুই করিনি। চার্লি জিজ্ঞেস করে, তাহলে সেই রাতে আপনি কোথায় ছিলেন? মানাস বলে, পাবলিশার মানা করার পর নিজেকে শেষ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। মরার সিদ্ধান্ত নিয়েছিলাম। গাড়িতে বসে কান্না করছিলাম, তখনই সালোনি কল দিয়ে জানায় মামা মারা গেছে। সত্যি বলতে মামার মৃত্যুর খবর পেয়ে খুশি হয়েছিলাম, কারণ মামার সম্পত্তিতে ভাগ তো পাবো, সেটা দিয়েই চলে যাবে। চার্লি বলে, আমি আপনাকে বিশ্বাস করি না, আর যদি সত্যিও বলে থাকেন তাহলে কত বড় স্বার্থপর আপনি। নিজের কুকর্মের শাস্তি ভোগ করতে আপনি সালোনি আর কুহুকে একা রেখে যেতে চেয়েছিলেন। কেস সলভ না হওয়া পর্যন্ত আপনি এখান থেকে কোথাও যাবেন না। মানাস অনুরোধ করে সালোনিকে এই ব্যাপারে কিছু না বলতে। কটেজে এসে সীতারাম চার্লিকে জানায়, উপরে থেকে প্রেশার না দিলে পুলিশ কোনো কাজ করবে না, তাই আমাদেরকেই মানাসের খবর জানাতে হবে। পুলিশের জানা উচিত সবার কাছেই রানমাতকে মারার কারণ আছে। চার্লি বলে, না, যতক্ষণ না সবার টেস্টিমনি চেক করছি পুলিশকে জানানো যাবে না। চার্লি মোহনের বাসায় এসে দেখে কিছু আসবাবপত্র নিয়ে মামা আর মামি ঝগড়া করছে যে কোথায় রাখবে। চার্লি জিজ্ঞেস করে, কে চলে যাচ্ছে? জানকে জানায় রানওয়াতের বাসা সেল করে দিবে, তাই অর্ধেক জিনিস সালোনির ওখানে গেছে, বাকি সব বরুণ এখানে নিয়ে এসেছে। চার্লি বরুণের রুমে গিয়ে দেখে রানওয়াতকে জন্মদিনে দেওয়া সেই পেইন্টিং ড্র করছে। বরুণ বলে, চাচার একমাত্র শেষ চিহ্ন, তাও আবার অসম্পূর্ণ। ভাবলাম আমি ছবিটা কমপ্লিট করি, অনেক সময় লাগবে, আর আমার কাছে তো কোনো সময়ই নেই। দেশের এমন এক আইন যে রক্তের বাইরে কোনো ডোনার নেওয়া যাবে না। মায়েরটা ম্যাচ করতো, কিন্তু তার ডায়াবেটিস। চার্লি জিজ্ঞেস করে, শ্রীলঙ্কাতে তো কথা চলছিল, তার কি হলো? বরুণ জানায়, চায়নার কোভিডের জন্য সেটা আটকে গেছে। মোহন চার্লিকে চায়ের জন্য ডাকলে মোহন চার্লিকে জানায় অরুণ তার চাচাকে সবসময় অনুসরণ করত, এই জন্যই পেইন্টিং করছে। আর্মিতেও তার চাচার জন্য জয়েন করেছিল, কিন্তু তারপরেই এই রোগের শুরু হয়। সপ্তাহে 3 দিন ডায়ালাইসিস করতে হয়। আমার কথা শুনলে এই দিন দেখতে হতো না। আমি চাইতাম ও অভিনয় করুক, ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে যাক। চার্লি কথা বের করার জন্য বলে, আপনার অভিনয় করা উচিত। সবাই জানে আপনি বলিউড কতটা পছন্দ করেন। জানেন, গতরাতে তিসরি মঞ্জিল মুভি একটা চ্যানেলে চলছিল। আমি তো ভাবতেই পারিনি যে প্রেম চোপড়ায় আসল খুনি। মোহন সাথে সাথেই কথাটা ঘুরিয়ে ফেলে। চার্লি জিজ্ঞেস করে, আপনি কি ধরতে পেরেছিলেন যে প্রেম চোপড়াই খুনি? মোহন বলে, না, এটাই তো মুভির টুইস্ট ছিল। চার্লির সন্দেহ বেড়ে যায়, কারণ ওই মুভিতে প্রেম চোপড়া নয় বরং প্রেম নাথ খুনি ছিল। তার মানে সেই রাতে মোহন ওই মুভি দেখেনি। কিছুক্ষণ পরেই মোহন কোথায় বেরিয়ে পড়ে। চার্লি তার পিছু নেয়। পিছু করতে করতে দেখে মোহন এক বাংলোতে ঢুকছে। চার্লি দেওয়াল টপকে ভেতরে গিয়ে জানালা দিয়ে উকি মেরে দেখে জানকি আর মোহন উইড রেডি করছে। তার মানে এরা স্বামী স্ত্রী মিলে ড্রাগ
ড্রাগস বিক্রি করে। গল্প চলে আসে অতীতে। এক ক্যাফেতে বসে জিমি তার বিজনেসের জন্য প্রেজেন্টেশন বানাচ্ছিল। চার্লি সেখানে ওয়েটারের কাজ করত। জিমি লেমন টির অর্ডার দেয়। জিমি আসলে বেশ অস্থির হয়ে আছে, কারণ তার মন মতো কিছুই করতে পারছে না। চার্লি অর্ডার নিয়ে আসলে জিমি রেগে টেবিলে বাড়ি দিলেই চার্লি বেশ চমকে যায়। জিমি ক্ষমা চেয়ে বলে, আমি আসলে বুঝতে পারছি না যে কি করব, কোনো কিছুই মন মতো হচ্ছে না। চার্লি সান্ত্বনা দিলে জিমি চার্লিকে তার প্ল্যান দেখিয়ে বলে, কেউ আমার এই প্ল্যানে ইনভেস্ট করবে না। চার্লি বলে, আমি ইনভেস্ট করতে পারি যদি তোমার প্রেজেন্টেশন ভালো হয়। জিমি প্রেজেন্টেশন দেওয়া শুরু করলে এত নার্ভাস হয়ে যায় যে ঠিক মতো কিছু বলতেই পারে না। চার্লি বুঝিয়ে বলে, মানুষ সাধারণত বিজনেসে না, মানুষের কাহিনীর উপর বিশ্বাস করে ইনভেস্ট করে। তা তোমার ক্লায়েন্টের নাম কি? জিমি সাঙ্গাবি বলে চার্লি টেবিলের উপর উঠে মধু দিয়ে চা খাওয়ার এমন এক ইমোশনাল গল্প শোনায় যে জিমি নিজেই মুগ্ধ হয়ে যায়। চার্লি এই বোকা কিউট ছেলেকে পটানোর জন্য বলে, আমার চোখও অনেক সুন্দর, দেখো। সেখান থেকেই শুরু হয়ে যায় তাদের ভালোবাসার গল্প। গল্প চলে আসে বর্তমানে। চার্লি কলেজে ফেরার সময় খেয়াল করে বারুচার রুমে কেউ হাঁটছে। তার মানে কি বারুচা হাঁটতে পারে? এটা জানতে সকাল সকাল চার্লি বারুচার বাসায় আসে। রনি দরজা খোলায় চার্লি রনিকে ইনিয়ে বিনিয়ে বলে, বারুচাকে সে যে ড্রাগস দিয়েছিল সেটা কি পাওয়া যাবে? রনি পটে গিয়ে সন্ধ্যায় দেওয়ার ওয়াদা করলে চার্লি বলে, এখন একটু পাওয়া যাবে না? রনি চুপচাপ বারুচার রুমে গিয়ে ড্রয়ার থেকে বের করে দেয়। বারুচা তখন গোসল করছিল। তোয়ালে চাইলে রনি সেটা দেওয়ায় ব্যস্ত থাকে। সেই সুযোগে চার্লি একটা ব্যাগ তুলে আলমারির উপরে রেখে বাইরে এসে জানালায় উকি দিয়ে দেখতে থাকে। বারুচা হুইল চেয়ারে বের হয়ে আসলে রুমে কাউকে না দেখেই উঠে হুক্কার ব্যাগ খুঁজতে গেলেই চার্লি বলে, আরে ব্যাগ তো উপরে। ব্যাস, বারুচার ভণ্ডামি ফাঁস হয়ে যায়। বারুচা চার্লিকে জানায় সে তার স্বাধীনতায় কোন রকমের হস্তক্ষেপ চাইতো না, তাই জীবনে বিয়েও করেনি, কখনো কারোর সামনে হাত পাতেনি, সবসময় একাই সব ম্যানেজ করেছে। কিন্তু বয়স হয়ে যাওয়ায় একের পর এক রোগ বেড়েই যাচ্ছে। ওষুধপাতির এত দাম, তাই সে হতাশ হয়ে যায়। কি করবে বুঝতে পারে না। তখন তার মাথায় ইন্স্যুরেন্সের কথা আসে। মৃত্যু অথবা পঙ্গুত্বে টাকা পাওয়া যায়, তাই প্ল্যান করে রনির সাথে মিলে গাড়ির অ্যাক্সিডেন্ট দেখায়। গাড়ি গাছের সাথে লাগিয়ে দিয়ে বারুচার ড্রাইভিং সিটে বসে পড়ে আর রনিকে দিয়ে ঘুষি মেরে রক্ত বের করায়। চার্লি সমবেদনা দেখিয়ে বলে, তবুও এটা একটা প্রতারণা। তখনই রনি এসে দেখায় সীতারাম মানাসের বিপক্ষে তো কাগজপত্র পেয়েছিল, সেগুলো দিয়ে নিউজ বানিয়েছে। শেষমেশ সীতারামও চার্লিকে ধোকা দিয়ে দিল। বাসায় ফিরে কান্না করতে করতে সাওনির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এর পেছনে চার্লির হাত আছে বুঝতে পেরে সাওনি দোষ দিয়ে বলে, তুমি আমার পরিবার শেষ করে দিয়েছো। চার্লি কিছু বলতে গেলেই জানকে জিজ্ঞেস করে, এসব কি সত্য? তুমি সীতারামকে সাহায্য করেছো? বরুণ আর মোহনও কিছু শুনতে চায় না। রেগে চার্লিকে বাড়ি থেকে বের করে দেয়। চার্লি কষ্ট নিয়ে সেখান থেকে বের হয়ে নেগির হোটেলে এসে ব্যাকপ্যাক শুরু করে। সীতারাম বুঝিয়ে বলে, এটাই একটা রাস্তা ছিল, না হলে ইন্সপেক্টর তো জিমিকেই ফাঁসিতে চড়াতো। চার্লি নিজের কপাল চাপড়িয়ে বলে, আমি বোকা, তোমার মতো সাংবাদিকের কাছে তো রেটিংসই সব। এখন খুশি তো? সীতারাম বলে, ধোকা দেওয়ার হলে কিছু করতামই না। তোমার জিমিকে জেলে পচে মরতে দিতাম, তোমাকে কোর্টের চক্কর দিতে দেখতাম। চার্লি বুঝে যায় সীতারাম তাকে ভালোবাসে। রাগের মাথায় জিজ্ঞেস করে, এসবের মানে কি? সীতারাম বলে, তুমি খুব ভালো করেই জানো তোমার কোথাও যাওয়া লাগবে না, আমিই চলে যাচ্ছি। থানায় জিমির পুরো পরিবারকে তদন্তের জন্য ডাকা হয়। চার্লিও সেখানে আসলে সবার মুখ গোমরা হয়ে যায়। ইন্সপেক্টর বলে, আপনাদের কাছে শেষ সুযোগ, সত্যি সত্যি বলবেন, পরে কিন্তু আর কথা বদলানো যাবে না। এত মানুষের ভিড়েও চার্লি নিজেকে একা মনে হয়। রাতে সব কটেজবাসী জানালা দিয়ে খেয়াল করে চার্লি একাই মাতাল হয়ে বাসায় ফিরছে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না। পরের দিন ব্রেকিং নিউজ বের হয়, জিমির এক সিক্রেট লাভার নাকি জিমিকে ব্ল্যাকমেইল করত, তাই তাকে টাকা দেওয়ার জন্য জিমি রানওয়াতকে খুন করেছে। জিমির ব্যক্তিগত একটা ভিডিও লিক হয়ে যায়। পরিবারের লোক সেই ভিডিও দেখে লজ্জা পায়। লজ্জায় জিমি লকাবে বসে কান্না করা ছাড়া আর কিছুই করার থাকে না। জিমির এত বড় ধোকায় চার্লির পাগলের মতো অবস্থা হয়। এই ট্রমা নিতে না পেরে বরফের মাঝে বসে রাগে আর অভিমানে নিজের চুল কেটে ফেলে। জিমির পরিবারের ধিক্কারের পর চার্লি সোলাং থেকে গাদ্দা খান তার মায়ের বাসায় ফিরে আসে। পুরো বাসায় ঝুল জমে গেছে। টেলিফোন তুলে মৃত মাকে বলে, একটা জোক শুনবে। এক লোকের স্ত্রী মারা যাচ্ছিল। সে মৃত্যুর আগে স্বামীকে বলে, একটা সত্য বলতে চাই, তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার সম্পর্ক ছিল। স্বামী বলে, আমারও একটা সত্য আছে, তুমি এমনিই মারা যাচ্ছ না, সত্যটা জেনেই আমি তোমাকে বিষ দিয়ে মারছি। ঠিক ওদের মতোই জিমিকে আমি বিষ দিয়ে এসেছি। ও তো খুন করেনি, কিন্তু ফাঁসি ওরই হবে। তোমাকে অনেক মিস করি, চলে আসো না। অপর পাশ থেকে শব্দ না আসায় রেগে ফোনটা রেখে দেয়। চার্লি তার চুলগুলো কেটে সাইজ করছিল। তখনই পেছনের দরজায় কতগুলো লোকাল ছেলেপুলে এসে বিরক্ত করা শুরু করে। তারা এক ছিদ্র দিয়ে দেখে বলে, ভেতরে আছো নাকি? হঠাৎ চার্লির কিছু একটা মনে পড়ে। চার্লি আবারও মানালি থানায় আসে। ইন্সপেক্টরকে জানায় শেষবারের মতো জিমির সাথে দেখা করতে চাই।
চাই। ইন্সপেক্টর অনুমতি দিলে চার্লি জিমিকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে বুঝেছিলে যে মামা ভেতরেই আছে? জিমি বলে, লুকিং গ্লাসে কেউ উকি দিয়েছিল। চার্লি বলে, কিন্তু রিপোর্ট অনুযায়ী তো মামা ততক্ষণে মৃত্যু হয়ে গিয়েছিল। তাহলে ভেতরে গিয়েছিল, নিশ্চয়ই সে খুনিই ছিল। তোমাকে দেখে তোমাকে ফাঁসানোর সিদ্ধান্ত নেয়। চার্লি বের হতে গেলেই জিমি তার বিশ্বাসঘাতকতার জন্য ক্ষমা চেয়ে বলে, এত কিছুর পরও তুমি আমার জন্য এসেছো। চার্লি লকআপ লাগিয়ে বলে, তোমার জন্য আসিনি, আসলে চোপড়ারা কখনো কোনো কেস অসমাপ্ত রাখে না। চার্লি সবার নজর এড়িয়ে পেছন দিক থেকে চোরের মতো লক খুলে রানওয়াতের বাসায় প্রবেশ করে তার মতো করে তদন্ত শুরু করে। এক ড্রয়ার থেকে কিছু ডকুমেন্টসের সাথে একটা কার্ডের মতো কিছু একটা পায়। হঠাৎ বাইরে গাড়ির শব্দ পেয়ে মেইন দরজায় উকি দিয়ে দেখে বিল্লু বাড়ি দেখানোর জন্য দুজন বায়ারকে নিয়ে এসেছে। চার্লি দ্রুত এক আলমারির পেছনে লুকিয়ে পড়ে। বিল্লু বায়ারদেরকে বাসা দেখাতে থাকে। আড়াল থেকে চার্লি উপরে চলে গেলে বিল্লু বায়ারদেরকে উপরের দিকে নিয়ে আসে। বিষয়টা টের পেয়ে চার্লি স্টোর রুমে লুকিয়ে পড়ে। বিল্লু সেখানেও দেখাতে নিয়ে আসলে চার্লি তাড়াতাড়ি করে এক টেবিলের নিচে লুকিয়ে পড়ে। বায়াররা জানায় তারা এই বাড়ি রিনোভেট করবে। বিল্লুরা চলে গেলেই চার্লি বের হতে গিয়ে এক বুটের সাথে ধাক্কা খায়। সেটা ঠিকমতো রেখে চার্লি দ্রুত বেরিয়ে পড়ে। চার্লি বড়ুয়ার কাছে এসে জিজ্ঞেস করে, আপনি কি শিওর ক্রাইম স্পটে ওখানে কেউ ছিল না? জিমি চাবি নিতে গেলে কাউকে দেখেছিল। বড়ুয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কে এসে? সেদিন তো আমার আগে হানিফ সেখানে ছিল। চার্লির ড্রয়ার থেকে হানিফের বাবার কার্ডই পেয়েছিল। বড়ুয়া আর চার্লি হানিফের কাছে গেলে হানিফ জানায় তার বাবা 50 বছর আগে যুদ্ধের সময় এই দেশে এসেছিল। হানিফের মায়ের সাথে এখানে পরিচয় হয়, তারপরে বিয়ে করে। হানিফের জন্ম এই দেশেই হয়। একদিন পুলিশ এসে বলে আমরা রিফিউজি, তাই বাংলাদেশে পাঠিয়ে দিবে। তখন রানওয়াত স্যারের অফিসে কাজ করতাম, সেখান থেকেই সে আমাকে এখানে নিয়ে আসে। বড়ুয়া জিজ্ঞেস করে, রানওয়াত যখন তোমার অবৈধ বাসিন্দা হওয়ার কথা জানতে পারে তুমি তাকে মেরে ফেলো, তাই তো? হানিফের স্ত্রী বলে, রানওয়াত স্যার আমাদের বিপদে সাহায্য করেছে, তার জন্য তো আমরা জীবন দিতে পারবো। আমার শত বারণ করা সত্ত্বেও হানিফ নিজে স্যারকে সব সত্য জানিয়েছিল। হানিফ রানওয়াতকে বলে, আপনি আমার জন্য অনেক করেছেন, পুলিশ আমার খোঁজে আসলে আপনি বিপদে পড়তে পারেন, তাই আগেই বলে দিলাম। রানওয়াত জিজ্ঞেস করে, যদি আমি তোমাকে এখন পুলিশে দিয়ে দিই? হানিফ শাস্তির জন্য মাথা পেতে নেয়। রানওয়াত ওয়াদা করে তার এখানে হানিফ সুরক্ষিত, কেউ হানিফের পরিচয় জানবে না। চার্লি জিজ্ঞেস করে, বড়ুয়া যাওয়ার কতক্ষণ আগে সে ওই বাসায় গিয়েছিল? কাউকে কি তখন রাস্তা দিয়ে যেতে দেখেছে? হানিফ বলে, বড়ুয়া স্যার আসার 10 থেকে 15 মিনিট আগে রানওয়াত স্যারের বাসায় গিয়েছিলাম। সেদিন অনেক বরফ পড়ছিল, সবাই দরজা বন্ধ করে বাসায় ছিল। চার্লি যাওয়ার সময় জিজ্ঞেস করে, সেই জুতা কি পেয়েছো? হানিফ না বললে বড়ুয়া জিজ্ঞেস করে, কিসের জুতা? হানিফ বলে, খুনি নিশ্চয়ই স্যারের জুতা চুরি করেছে। এমন কথা শুনে বড়ুয়া অট্ট হাসি দেয়। চার্লি নেগির হোটেলে বসে স্মোক করছিল। নেগির স্ত্রী জিজ্ঞেস করে, তুমি এসব কবে থেকে শুরু করলে? চার্লি বলে, জিমির জন্য ছেড়ে দিয়েছিলাম, সেই যখন নেই তখন এসব বন্ধ রেখে কি লাভ? আপনার নেকলেসটা অনেক সুন্দর। নেগির স্ত্রী বলে, এটা তো নকল। চার্লি আচমকাই তার কাছে গিয়ে বলে, ভালো করে চেক করান, কেউ আপনাকে নকল বলে আসল সোনা দিয়ে দিল না তো? নেগির স্ত্রী এবার বেশ ঘাবড়ে যায়। চার্লি হেসে ঘুমাতে গেলে নেগির স্ত্রী জানায় কাল সকালে সে চণ্ডীগড়ের জন্য রওনা হবে। নেগির ভাতিজার আশীর্বাদ আছে, পরশুই চলে আসবে, তাই চার্লি যেন সব দেখে শুনে রাখে। চার্লি মাথা নাড়িয়ে তার রুমের দরজা বন্ধ করে দেয়। চার্লি গভীর ঘুমে। খুনি বাইরে থেকে এসে চার্লির রুমে জানালা লাগিয়ে দেয়, যেন চিমনির আগুন রুমের সব অক্সিজেন শুষে নেয়, আর চার্লি দম বন্ধ হয়ে মারা যায়। গল্প চলে আসে চার্লির ছোটবেলায়। ঝুম বৃষ্টি হচ্ছে। চার্লি আর তার মা ডলি এক কেসে তদন্ত করতে এসে ভিজে পুড়ে মাঠের মধ্যে পরিত্যক্ত বিল্ডিং এ দাঁড়িয়ে আছে। তবে আজ ডলের জায়গায় চার্লি কেস সলভ করে। কিন্তু চার্লির মাথায় প্রশ্ন আসে, এত সবকিছু খুনি 2 মিনিটে কিভাবে করলো? কারণ ওখান থেকে রাস্তা প্রায় 3 মিটার 5 সেকেন্ডের। ডলি বলে, না, রাস্তা 2 মিনিটেরই। এটা নিয়ে মা মেয়ে দুজনেই চ্যালেঞ্জ করে। ডলি ওয়াদা করে সে হেরে গেলে আর কখনো স্মোক করবে না। চার্লি স্টপ ওয়াচ চালু করে আর ডলি দৌড়ানো শুরু করে। ডলি 2 মিনিটের আগেই রাস্তায় পৌঁছে যায়। হঠাৎ পাশ থেকে এক গাড়ির আলো জ্বলে ওঠে। ডলি চুপচাপ সেদিকে এগোলেই চার্লি ভয়ে মায়ের দিকে দৌড়ায়। রাস্তা পর্যন্ত আসতে আসতেই গাড়িটা ডলিকে নিয়ে চলে যায়। আর চার্লি তার জীবনের শেষ সম্বল মাকে হারিয়ে অসহায়ের মতো চিৎকার করে কান্না করে। গল্প চলে আসে বর্তমানে। হাসপাতালে চার্লির জ্ঞান ফেরে। পাশে বড়ুয়া, মোহন আর জানকি আছে। ডক্টর এসে বলে, ভাগ্যিস বড়ুয়া আপনাকে সময় মতো নিয়ে এসেছিল, না হলে আজ সোজা উপরে যেতেন। বড়ুয়া জানায় সে না, বরং মোহন তাকে বাঁচিয়েছে। বড়ুয়া আর ডক্টর বের হয়ে গেলে মোহন বলে, সকালে নেগির কাছে গিয়েছিলাম, তোমার রুমের জানালা বন্ধ দেখে দরজা ভাঙি। চার্লি জিজ্ঞেস করে, অত সকালে আপনি ওখানে কি করতে গিয়েছিলেন? মোহন বলে, সত্য বলতে আমরা জানি তুমি জানো। মানে মোহন আর জানকির উইডের ব্যবসার কথা বলছে। সেদিন চার্লি আড়াল থেকে দেখলে গার্ড তাকে তাড়া দেয়। গার্ডের চিৎকার শুনে জানকি আর
মোহন জানালার কাছে গিয়ে খেয়াল করে চার্লি দেওয়াল টপকে পালাচ্ছে। জানকি জানায় আমাদের বাসার পেছনে প্রাকৃতিক ভাবেই মারিজুয়ানা হয়। রিটায়ার্ডের পর মোহন বাসায় বসে কেমিস্ট্রি ল্যাবে এক্সপেরিমেন্ট করত। একদিন মোহনের এক বন্ধু বাসায় এসে মারিজুয়ানার ভক্ত হয়ে যায়। সেই বিজনেসের অফার দেয়। মোহন বলে বরুণের অসুস্থতার পর ওষুধ, চিকিৎসা সবকিছুতে খরচ হয়, যা আমাদের পক্ষে সম্ভব ছিল না। আমার পেনশনের টাকা আর জানকির প্র্যাকটিসের টাকা দিয়ে পেরে উঠছিলাম না। বরুণও নিজেকে বোঝা মনে করতে শুরু করে। তাই নিরুপায় হয়ে এই কাজ শুরু করি। প্রতি শুক্রবার মুভি দেখার বাহানা বানিয়ে সেখানে যাই, কারণ ওই দিন ডেলিভারি থাকে। চার্লি জিজ্ঞেস করে, আপনার বন্ধু কি সাক্ষী দিবে যে সে সেদিন আপনার সাথে ছিল? মোহন বলে, ভারী তুষারপাতের জন্য ওই দিন সে আসতে পারেনি। চার্লি এই বিষয় বাদ দিয়ে জানায় গতকাল রাতে সে নিজ হাতে তার জানালার কবজা লাগিয়েছিল। এর মানে হলো কেউ চার্লিকে মারার চেষ্টা করেছে। এই কথা শুনে জানকি বেশ অবাক হয়ে যায়। চার্লি হাসপাতাল থেকে হোটেলে ফিরে আসে। হঠাৎ খেয়াল করে টেবিলে ওয়ালিয়াতের একটা সিডি। এক রুম থেকে সীতারাম বেরিয়ে এসে বলে, বেঁচে গেছো? চার্লি জিজ্ঞেস করে, কেন, মরে গেলে ভালো হতো? তোমার দিল্লির কি খবর? সীতারাম বলে, লখনউ গিয়েছিলাম। আক্তার বেগমের বাসায় প্রবেশ করা এত সহজ না, কিন্তু আমার জন্য সব সহজ। ফোনে একটা আর্টিকেল দেখায় ওয়ালিয়াত এবং ওয়াসিমার আসল পরিচয় হলো বান্টি এবং পিঙ্কি আক্তার। এরা কানপুরের ঠাকুরকে হত্যা করে পালিয়েছে। পুলিশের নজরে দুজন পলাতক আসামি। আরো চাঞ্চল্যকর তথ্য হলো বিল্লুও সেখানে ছিল। মানে বিল্লু, বান্টি আর পিঙ্কি এখন তাদের সন্দেহের তালিকায়। সীতারাম চলে যেতে চাইলে চার্লি বলে, এখানেই থাকো, কারণ খুনি আবারও আমাকে মারার চেষ্টা করতে পারে। তবে এখন চলো, কাজ আছে। বলেই সীতারামকে টেনে নিয়ে বের হয়। হঠাৎ খেয়াল করে বান্টি আর পিঙ্কি কোথায় যেন যাচ্ছে। চার্লি সীতারামকে নিয়ে তাদের পিছু করা শুরু করে। দূরে কোট পরা কেউ দাঁড়িয়ে সব দেখছে। জঙ্গলের রাস্তায় যেতে যেতে আচমকাই লাল কোট পরা একজন চার্লিদের সামনে এসে দাঁড়ায়। চার্লি হেসে বলে, ধন্যবাদ লেডি রোজ। এটা আসলে বিল্লু। বিল্লু কোটের ভেতর থেকে চাকু বের করলেই চার্লি দৌড় দেয়। সীতারাম তখন হোঁচট খেয়ে পড়ে গেলে বিল্লু সীতারামকে মারতেই যাবে, তখনই চার্লি এক লাঠি দিয়ে বিল্লুকে মারতে গিয়ে সীতারামকে উল্টো বাড়ি দেয়। বিল্লু চার্লিকে ধরে ফেলে। চার্লি চিৎকার করে বলে, না বিল্লু, এটা করিস না। চিৎকার শুনে বান্টিও এসে মানা করে, কিন্তু বিল্লু মারতে গেলে পিঙ্কি দৌড়ে এসে বিল্লুকে ধরে বলে, না, আর কোনো খুন খারাপই চাই না। কিন্তু বিল্লু তার মনের রাগ বের করতে বরফের উপরে চাকু গেঁথে দেয়। এই যাত্রায় যান বেঁচে যাওয়ায় চার্লি স্বস্তির নিঃশ্বাস নেয়। বান্টি জানায় সে অনেক অল্প বয়সী বিধবা হয়। পিঙ্কির তখন 10 বছর বয়স। পেটের দায়ে বান্টি গান বাজনা শুরু করে। এক গজলের সিডি রেকর্ডের সময় ঠাকুরের সাথে তার দেখা হয়। সেটাই বান্টির প্রথম এবং শেষ সিডি ছিল। বান্টিকে দেখে ঠাকুরের মধ্যে এক ধরনের আকর্ষণের সৃষ্টি হয়। সে চাইতো না বান্টির গান অন্য কেউ শুনুক, তাই সব সিডি নিজের কাছেই রেখে দেয়। বান্টি এবং পিঙ্কিকে একটা বাসা নিয়ে দেয়। সেখানে নিজের জন্য মজলিস বসাতো। পিঙ্কিকে কোলে নিয়ে বান্টি গান গাইতো। ধীরে ধীরে পিঙ্কি বড় হলে পিঙ্কিও গান গাওয়া শুরু করে। ঠাকুরের এবার পিঙ্কিকে ভালো লাগে। বান্টিকে যখন আর ভালো লাগতো না, পিঙ্কিকে আবার ঠাকুরের ডান হাত বিল্লু ভালোবাসতো। একদিন পরিবারের সাথে বসে ঠাকুর টিভিতে এক প্রোগ্রামে পিঙ্কিকে গান গাইতে দেখে তার প্রচন্ড রাগ হয়ে যায়। বান্টির বাসায় গিয়ে কিছু না বলেই ঠাকুর ঘুমন্ত পিঙ্কির গলা চেপে ধরলে মেয়েকে বাঁচাতে বান্টি তবলা দিয়ে ঠাকুরের মাথায় আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে ঠাকুর সেখানেই মারা যায়। কিছুক্ষণ পর বিল্লু এসে এসব দেখে বান্টি আর পিঙ্কিকে এখানে পাঠিয়ে দেয়, কারণ তাদের জন্য সোলাঙ্গের থেকে সুরক্ষিত জায়গা আর কোথাও নেই। চার্লি জিজ্ঞেস করে, মার্ডারের দিন রাতে তুমি কোথায় ছিলে? বিল্লু বলে, মানালিতে। কংস মামার মাথা ঠিক করতে গিয়েছিলাম। এক বিদেশির জন্য সে পুরো পরিবারকে ছাড়তে রাজি ছিল। চার্লি জিজ্ঞেস করে, এদেরকে এই দেশ থেকে পার করানোর জন্য পাসপোর্ট আর টাকার দরকার ছিল, তাই না? বিল্লু বলে, হ্যাঁ ছিল, কিন্তু কারোর হয়তো ওই টাকা আমার থেকেও বেশি প্রয়োজন ছিল। আমি পৌঁছানোর আগেই কেউ তাকে মেরে ফেলে। গিয়ে দেখি অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে যাচ্ছে। তাই 24 ঘন্টা এক ধর্মশালায় লুকিয়েছিলাম। পরে যেদিন পিঙ্কির সাথে দেখা করতে যাই, সেদিন তোমরা গোয়েন্দাগিরি করছিলে। চার্লি এই গল্প বিশ্বাস করতে চায় না। এটাও সত্য হতে পারে, আবার মিথ্যাও হতে পারে, কারণ এরা সবাই খুনের পলাতক আসামি। লুকানোর জন্য নতুন পরিচয় আর নতুন দেশ দরকার, আর এসব করতে অনেক টাকার প্রয়োজন। তাই মামাকে হত্যা করাই আপনাদের উদ্দেশ্য ছিল। সীতারাম বলে, আর নিকি যখন আপনাদের পথের কাটা হয় তখন আপনারাই তাকে মেরে ফেলেন। কিন্তু পিঙ্কি কেন রায়ের বাড়িতে লেডি রোজের আত্মা ভরের নাটক করলো? পিঙ্কি বলে, ওটা নাটক ছিল না, ভ্রম বা হ্যালুসিনেশন ছিল। বান্টি বলতে মানা করলেও পিঙ্কি বলে, আমার সত্য নিয়ে কোনো লজ্জা কিংবা ভয় নেই। আমার সিজোফ্রেনিয়া মানে একসাথে অনেকগুলো চরিত্রকে কল্পনায় দেখার মানসিক রোগ আছে। চার্লি বলে, জানি, সেদিন তোমার প্রেসক্রিপশন দেখেছিলাম, কিন্তু এসব কবে থেকে শুরু হয়? বিল্লু জানায় ঠাকুরের মৃত্যুর পর থেকেই পিঙ্কির প্যানিক অ্যাটাক হয়। আজব সব জিনিস দেখতে পেত। পিঙ্কি বলে, আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলাম, কিন্তু না জানি সেদিন রাতে আমার কি হয়েছিল, কি বলেছি আর কি করেছি কিছুই মনে নেই। আমি সবসময় সময় মতো ওষুধ নেই, তারপরও কেন জানি অমনটা হয়েছিল। চার্লি জিজ্ঞেস করে, তোমার ওষুধ কোথায়? কটেজে ফিরে বান্টি ওষুধের শিশি চার্লিকে দিলে চার্লি গন্ধ শুকে বলে, এর ল্যাব টেস্ট করাতে হবে। বান্টি কেড়ে নিয়ে বলে, এটা কোনো চকলেট না, চণ্ডীগড়
মেহেরগড় থেকে আনতে হয়। পিঙ্কি চার্লিকে ওষুধ দিয়ে বলে যা খুশি করেন, শুধু আমাদের সত্য কাউকে জানিয়েন না। সকালে ইন্সপেক্টর এক ঝুড়ি ফল নিয়ে চার্লির কাছে এসে তাকে বিশ্বাস না করার জন্য আর অপমান করার জন্য সরি বলে। সে জানায় আমি জেনে গেছি খুনি কে, সে তোমাকেও মারতে চেয়েছিল। চার্লি জিজ্ঞেস করে কে? ইন্সপেক্টর বলে কে আবার? বিল্লু। ছোট একটা ধর্মশালায় রেড দিয়েছিলাম, সেখানে রেজিস্টার খাতায় বিল্লুর নাম দেখেছি। এটা শুনে চার্লি আর সীতারাম জোরে জোরে হাসতে থাকে। চার্লি পিঙ্কির ওষুধ দিয়ে বলে এগুলো টেস্ট করান, বাকি সব কাহিনী আপনাকে পরে জানাবো। ইন্সপেক্টর তো এখনই সব জানতে চায়। চার্লি তাকে কোন রকমের ঠেলে পাঠিয়ে বলে দ্রুত কাজটা করেন, তাহলেই সব জানতে পারবেন। চার্লি আর সীতারাম স্কি রিসোর্টের বাইরে বরফের মাঝে বসে স্কিং করা দেখছে। চার্লি লেডি রোজের আত্মা ভরে সেই রাতের রেকর্ডিং ভালো করে শুনতে থাকে। সীতারাম বলে লেডি রোজের যখন রানওয়াতের মৃত্যুর খবর দেওয়ারই ছিল আগেই দিতে পারতো, তাহলে অন্তত তাকে বাঁচানো যেত। চার্লি বিষয়টাকে গুরুত্ব না দিলেও এক পিচ্চিকে স্কিং করার সময় পড়তে দেখে তার কিছু একটা মাথায় আসে। সীতারামকে জিজ্ঞেস করে তুমি কি বললে? সীতারাম বলে মৃত্যুর পরে বলে কি লাভ হয়েছে, আগেই বলে দিত। চার্লি বলে লাভ তো হয়েছে, কারণ ঘোষণা আগে দিয়েছে আর হত্যাটা হয়েছে পরে। বলেই সীতারামকে টেনে নিয়ে যায়। চার্লি রানওয়াতের বাসার স্টোর রুমে জুতা দেখাতে নিয়ে আসে, কিন্তু এবার সেখানে সেই বুট জুতা আর পায় না। সীতারাম বলে তুমি হয়তো সেদিন ভুল দেখেছিলে, না হলে জুতা কে নিবে? চার্লি বলে কে আবার? খুনি নিবে। চার্লি তৎক্ষণাৎ থানায় হাঁপাতে হাঁপাতে আসে। ইন্সপেক্টর তখন ওষুধ ল্যাব টেস্টের জন্য পাঠাচ্ছিল, কিন্তু চার্লি হাতে নিয়েই কয়েকটা ওষুধ খেয়ে ফেলে। সবাই ঘাবড়ে চার্লিকে মুখ থেকে ফেলতে বলে, কিন্তু চার্লি কারো কথা না শুনেই লাঠির ভয় দেখিয়ে সবাইকে চুপ করতে বলে। সবাই চিল্লাপাল্লা শুরু করলে চার্লি জিমির লকআপের সামনে গিয়ে জোরে চিৎকার দিয়ে বলে আমার কিচ্ছু হবে না। ভালো করে ওষুধ চিবিয়ে বলে কারণ এটা তো বেসনের লাড্ডু। সবাই এবার অবাক হয়ে যায়। দুইটা ট্যাবলেট বের করে জিমিকে দিয়ে বলে মিষ্টি মুখ করো, খুনিকে ধরে ফেলেছি। ইন্সপেক্টর টিম নিয়ে সোলাঙ্গে চলে আসে খুনিকে ধরতে। পুলিশকে তড়িঘড়ি করে আসতে দেখে সোলাংবাসী হতবাক হয়ে যায় যে আবার কি হলো। ইন্সপেক্টর বেশ ভাব নিয়ে এক কটেজের ভেতরে ঢোকে। চার্লি আর সীতারাম গেলে ইন্সপেক্টর হতাশ হয়ে মাথা নাড়িয়ে বলে সাসপেক্ট বেঁচে নেই। চার্লি এগিয়ে এসে দেখে বারুয়া বিষ খেয়ে মরে পড়ে আছে। তাহলে বারুয়াই কি আসল খুনি, যে পুলিশে ধরা পড়ার আগেই নিজেকে নিজেই শেষ করে দিল, নাকি এই খেলার মাস্টার মাইন্ড অন্য কেউ? গল্প চলে আসে এক যুদ্ধের ময়দানে। রানওয়াত খুব আঘাত পেয়েছে, যে কোনো সময় তার কিছু হয়ে যেতে পারে। বড়ুয়া তাকে কাঁধে নিয়ে হাঁটতে সাহায্য করছে। রানওয়াত বড়ুয়ার কাছে ওয়াদা চায় যদি রানওয়াত মারা যায় তাহলে বাসায় একটা ট্রাঙ্কের ভিতরে পেইন্টিং ব্রাশ আছে, সেটা যেন চিতার আগুনে পুড়িয়ে দেয়। পরক্ষণে বড়ুয়া ওয়াদা চায় রানওয়াত বেঁচে ফিরলে সে বড়ুয়ার পেইন্টিং করবে। রানওয়াত হেসে বলে এর থেকে তো আমার মরে যাওয়াই ভালো। পাক্কা বন্ধু কর্নেল বড়ুয়া পাল্টা বলে আমার এক চোখ এখনো ঠিক আছে, আর তোকে ছেড়ে গেলে যত কুচ্ছিতি হই না কেন কখনো নিজেকে দেখতে পারবো না। বলে হাত বাড়িয়ে বন্ধুকে যুদ্ধের ময়দান থেকে নিয়ে আসে। তাদের দুইজনের বন্ধুত্ব এতটাই গভীর ছিল। গল্প চলে আসে বর্তমানে। ইন্সপেক্টর আর চার্লি কম্পিউটারে বড়ুয়ার শেষ লেখা নোটটা পড়ছে। বড়ুয়া স্বীকার করেছে যে সে তার বেস্ট ফ্রেন্ড রানওয়াত এবং নিকিকে খুন করেছে। তার জন্য সে আজ লজ্জিত আর অনুতপ্ত। মেহেরবান রানওয়াত যত ভালো ব্যবসায়ী ছিল তত ভালোই বন্ধু ছিল। যুদ্ধে এক চোখ চলে যাওয়ার পর আমি নেশাগ্রস্ত হয়ে পড়ি। সে আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে আর বেঁচে থাকার কারণও দেয়, যার নাম স্কি রিসোর্ট। অন্যদেরকে উঠতে দেখে নিজের স্বপ্নকে বাস্তব হতে দেখতাম, কিন্তু একদিন সব নষ্ট হয়ে যায়। মেহেরবান তার দেওয়া দয়া আবারও ফেরত চায়। মেহেরবান নিকিকে বিয়ে করে এখানে সবকিছু বিক্রি করে দিতে চায়। বড়ুয়া তাকে বিয়ের পর 2 থেকে 1 বছর অপেক্ষা করতে বললে মেহেরবান বলে খারাপ কাজে দেরি করতে হয়, ভালো কাজে না। সমস্যা হলো আমার জন্য ভালো হলেও অন্যদের জন্য এটা খারাপ। বড়ুয়া স্কি রিসোর্টটা বাদ দিতে বলে মেহেরবান বলে তা সম্ভব না। নিকোলিকে কথা দিয়েছি, ওকে পার্টনার বানাবো, তারপর দুজনে মিলে ব্যবসায় ইনভেস্ট করব। ওকে দেওয়া ওয়াদা আমি ভাঙতে পারবো না, আর আমি আমার আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের উপর বিরক্ত হয়ে গেছি। সবাই শুধুমাত্র আমার টাকা চায়। আমি আজ মরি কিংবা কাল ওদের কিচ্ছু যায় আসে না। বড়ুয়া জিজ্ঞেস করে তুমি কি আমাকেও ওদের মতোই মনে করো? রানওয়াত বলে আমি ভেবেছিলাম তুমি আমার কথায় খুশি হবে। বড়ুয়া বলে আমি খুশি, কিন্তু নিজের জন্য খুশি হতে পারছি না। স্কি রিসোর্ট বিক্রি হলে আমার মৃত্যু হবে, আমার আত্মা অস্তিত্ব সব শেষ হয়ে যাবে। রানওয়াত বলে এত নাটক করো না, তুমি নিশ্চয়ই কোনো না কোনো চাকরি পেয়ে যাবে। বড়ুয়া মনে মনে ভাবে একদিন রানওয়াতকে বাঁচানো ছাড়া আর কোনো রাস্তা তার কাছে ছিল না, আর আজ রানওয়াতকে মেরে ফেলা ছাড়া আর কোনো রাস্তা নেই। এই সোলাং ভ্যালিতে প্রতি সপ্তাহেই কারো না কারোর বাসায় দাওয়াত থাকে। আমি রায়ের বাড়ির দাওয়াতের অপেক্ষা করছিলাম, কারণ সেখানে সব সময় ডিনারের পরে ভূত প্রেতকে ডাকার খেলা হয়। ওয়াসিমার মানসিক রোগের ব্যাপারে আগে থেকেই জানতাম। সুযোগ বুঝে ওর ওষুধ বদলে ওকে দুর্বল করে রেখেছিলাম। রায় তার খেলা শুরু করলেই মানসিক রোগের জন্য ওয়াসিমা তার বশে চলে যায়। ওয়াসিমা একবার রানওয়াতের মৃত্যুর কথা বলতেই কর্নেল সেটাকে বাস্তবে রূপ দিতে দ্রুত বেরিয়ে পড়ে। গল্পের শুরুতে যে লেডি রোজের আত্মাভরের দৃশ্য দেখানো হয় সেটা ছিল আসলে বড়ুয়ার সাজানো প্ল্যান। এই ব্রিফিং মিডিয়ার সামনে দিলে একজন
জিজ্ঞেস করে রিপোর্ট অনুযায়ী রানওয়াতের মৃত্যু 7 থেকে 8টার মধ্যে হয়েছিল, আর কর্নেল যদি 7টা থেকে 7:30টার দিকে বের হয় তাহলে 30 মিনিটে সে 2 ঘন্টার পথ কিভাবে পাড়ি দিয়ে মানালি পৌঁছালো। সীতারাম বলে সে পাখা তো লাগায়নি, বরং স্কিং করে গেছে। সেদিন বড়ুয়া নিজেকে চ্যালেঞ্জ করেছিল, হেরে গেলে বড়ুয়ার মৃত্যু অনিবার্য, আর জিতে গেলে রানওয়াতের মৃত্যু নিশ্চিত। জীবনের প্রথমবার ভাগ্য বড়ুয়ার সাথে ছিল। এই তুফান ঝড়ের মধ্যেও সে 40 মাইলসের রেকর্ড করে। সোলাংবাসী ভাবছে বড়ুয়া এখনো পায়ে হাঁটছে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। বড়ুয়াকে দেখে রানওয়াত বলে, তুমি পাগল নাকি? এই ঝড়ের মধ্যে এসেছো? বরফের মধ্যে মৃত্যু হলে তো তোমার লাশও পাওয়া যেত না। বড়ুয়া সুচালু তীর হাতে নিয়ে দেখতে থাকে সেটা দিয়ে রানওয়াতকে মারা যাবে কিনা। টেবিলে জিমির হোটেলের চাবি দেখে জিজ্ঞেস করে এটা কার? রানওয়াত দুঃখ করে বলে জিমি। ভেবেছিলাম একমাত্র জিমির আমার টাকার প্রতি কোনো লোভ নেই, কিন্তু আমি ভুল ছিলাম। যাই হোক, ওসব বাদ দাও। তা তোমার লেডি রোজ কি বললো? বড়ুয়া রানওয়াতের কাছে এসে বলে সে নাকি তোমার মৃত্যু দেখতে পাচ্ছে। রানওয়াত হেসে বলে আমি তো বেঁচে আছি। কর্নেল মধুর বোতল নিয়ে বলে সবার জন্য এতক্ষণে মরে গেছো, কিন্তু আমি জানি তুমি বেঁচে আছো। বলেই বোতল দিয়ে মাথায় জোরে বাড়ি দেয়। রানওয়াত রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বড়ুয়া রানওয়াতের উপরে বসে ভাঙা বোতল তার গলায় পুঁতে দেয়। মেহেরবান মারা যাওয়ার পর বড়ুয়া দরজা জানালার সব পর্দা টেনে প্রমাণ সরাতে থাকে। তার এই স্কিং বোর্ড আর জুতা স্টোর রুমে রেখে আসে, যেটা সেদিন চার্লি দেখেছিল। যেহেতু বড়ুয়ার কাছে সাধারণ জুতা ছিল না, তাই সে রানওয়াতের জুতা পরে যায়, যেটা চুরি হওয়ার কথা হানিফ পুলিশকে জানিয়েছিল। খুনের পর বড়ুয়া হানিফের আসার অপেক্ষা করছিল, কিন্তু 8:30টার দিকে জিমি তার গাড়ির চাবি নিতে আসে। বড়ুয়া দরজা না খোলায় জিমি রেগে চলে যায়। কিছুক্ষণ পর হানিফ এসে কলিং বেল দিলে বড়ুয়া পেছনের দরজা দিয়ে বের হয়ে এমন নাটক করে যেন সে হেঁটে হেঁটে এসেছে। এরপর পুলিশকে কল দেওয়া, কষ্টে থাকার নাটক সবই ছিল বড়ুয়ার অভিনয়। রানওয়াতের মৃত্যুর পর স্কি রিসোর্ট বড়ুয়ার নামে হওয়ার কথা ছিল, কিন্তু নিকি এসে সব ভেস্তে দেয়। তবে প্রথমবার খুন করতে গেলে যেমন হাত কাঁপে, দ্বিতীয়বার আর তেমনটা হয় না। তেমনি বড়ুয়া নিশ্চিন্তে নিকির বডির স্ক্রু খুলে দেয়। চেয়েছিল নিকির মিসক্যারেজ করাতে, যেন রানওয়াতের সম্পদে ভাগ না বসাতে পারে, কিন্তু দুর্ভাগ্যক্রমে নিকি নিজেই মারা যায়। চার্লি আসলে একজন চালাক ডিটেকটিভ। সেই স্ক্রু থিওরি ঠিকই ধরে ফেলেছিল, কিন্তু ইন্সপেক্টর তাকে পাত্তা না দেওয়ায় বড়ুয়া স্বস্তি ফিরে পায়। এরপর হানিফ আবার জুতা মিসিং এর কথা তোলে, আর জিমি জানায় সে সেদিন রানওয়াতের বাড়িতে কাউকে দেখেছিল। এই দুইটা বিষয় বড়ুয়াকে অস্থির করে তোলে। এরপর চার্লি নাক গলানো শুরু করলে বড়ুয়ার স্বপ্নের পথে আর একটা বাধা হয়ে দাঁড়াচ্ছিল, তাই তাকে মেরে ফেলাটা জরুরি হয়ে যায়। এই জন্যই সেদিন জানালা বড়ুয়ায় লাগিয়ে দিয়েছিল। ভাগ্যক্রমে মোহন সকালে গিয়ে চার্লিকে বাঁচিয়ে নিয়ে যায়। তখন বড়ুয়াও সেখানেই লুকিয়েছিল। চার্লির বেঁচে যাওয়াই ইশারা ছিল যে বড়ুয়ার সময় ঘনিয়ে এসেছে। রানওয়াত সবসময় বলতো যুদ্ধে হেরে গেলেও সম্মানের সাথে মাথা উঁচু করে হাঁটতে। আজ আমি সেটাই করেছি। নিজের মৃত্যু নিজের হাতেই করেছি। বড়ুয়ার নোট পড়ে শোনানোর পর ইন্সপেক্টর জিমিকে ছেড়ে দেয়। জিমির সাথে এমন ভাবে ছবি তোলে যেন কেস সেই সলভ করেছে। কেস ক্লোজ হয়ে গেলেও চার্লির তুখোর ব্রেইন শান্ত হয় না। তার মনে হয় কিছু একটা তো মিসিং। সব সত্য সামনে আসার পরও চার্লি লেডি রোজের আত্মা ভর করা রেকর্ডটা ভালো করে শুনতে থাকে। সীতারাম এসে ডেকে বলে বাইরে মিডিয়া আর এডিটররা অপেক্ষা করছে। এসব শুনে আর কি খুঁজবে? চার্লি বলে আসল খুনিকে। চার্লির মতে পিঙ্কির ওষুধ বদলালেই প্ল্যান ফুল প্রুফ হয়ে যায় না। বড়ুয়া কিভাবে জানতো ওই সময় লেডি রোজের আত্মা আসবে এবং পিঙ্কিকে বশ করবে? আর এত সুন্দর প্ল্যানকে কোনো চান্সের উপরেই বা কেন ছেড়ে দিবে? বড়ুয়ার ওই নোটে কোনো একটা সমস্যা তো আছে। সীতারাম এত মাথা ঘামাতে মানা করলে চার্লি বলে আমার মন বলছে ঝামেলা তো একটা আছে। আমার মা বলতো ব্রেইনের নয় বরং মনের কথা শুনবে। তখনই জিমি জানালায় উকি মারলে সীতারাম বের হয়ে যেতে গেলে চার্লি তাকে আটকায়। জিমি জানায় আজ ডিনারের জন্য চার্লিকে জানকি মামি দাওয়াত করেছে। চার্লি জিজ্ঞেস করে কেন? জিমি বলে সবাই তোমার কাছে ধন্যবাদ আর ক্ষমা চাইবে, আমিও ক্ষমা চাইবো। বলেই চার্লির হাতে হাত রাখলে সীতারাম আর সহ্য করতে না পেরে উঠে চলে যায়। চার্লি জিজ্ঞেস করে তোমার ভিডিও কে লিক করেছিল? মায়া তো করেনি। জিমি জিজ্ঞেস করে তুমি কিভাবে বুঝলে ওই মেয়েটা মায়া ছিল? চার্লি বলে ওর ক্যাপ আমার অনেক পছন্দের ছিল। আর কার কার কাছে এই ভিডিও ছিল? জিমি জানায় ভিডিও মায়াই লিক করেছে। সেই আমাকে ব্ল্যাকমেইল করতো। ও জানতো মামার কাছে আমি টাকার জন্য গিয়েছি, কিন্তু মামা মারা যাওয়ায় আমি ফেসে যাই। চার্লি বলে মায়া বলেছে সে ভিডিও লিক করেনি। জিমি বলে না, ও মিথ্যা বলছে। চার্লি গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে তুমি একবার আমাকে সত্য বলতে পারবে না? কি লুকাচ্ছ? ভিডিওটা আসলে বরুণের কাছেও ছিল। মায়া বরুণকে ভিডিও পাঠিয়ে হুমকি দিয়েছিল টাকা না দিলে ভিডিও লিক করে দিবে। বরুণের তার কাছে থাকা কিছু টাকা দিয়ে তাকে চুপ করিয়ে দেয়। ভেবেছিল চাচার সম্পত্তি পাওয়ার পর বাকি টাকাও দিয়ে দিবে, কিন্তু তার আগেই ভিডিও লিক করে দেয়। চার্লি এই গল্পে মোটেও বিশ্বাস করে না। হঠাৎই অদ্ভুত প্রশ্ন করে বসে যে বরুণের জন্ম তারিখ কবে। বরুণ কেন জিজ্ঞেস করলেই চার্লি বলে তোমার কুণ্ডলি বানাবো তো তাই। রাতে চার্লি ডিনারে আসে। সবাই হাততালি দিয়ে চার্লিকে স্বাগতম জানায়। চার্লি মেহেরবান রানওয়াতের নামে চিয়ার্স করে। মোহন সবার পক্ষ থেকে বলে শুক্রিয়া আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদের পরিবারের সম্মান বাঁচানোর জন্য ধন্যবাদ
ধন্যবাদ অনেক ছোট শব্দ, কিভাবে তোমার এই ঋণ শোধ করব জানি না। চার্লি থামিয়ে দিয়ে নিজে ক্ষমা চায়, কারণ সে বড়ুয়াকে বাঁচাতে পারেনি। বারুচা বলে, কেউ নিজেকে শেষ করতে চাইলে তোমার কি বা করার আছে? চার্লি বলে, সে নিজেকে শেষ করেনি, বরং তাকে খুন করা হয়েছে, আর খুনি আমাদের মাঝেই আছে। এমন কথায় সবাই হতবাক হয়ে যায়। নেগি জিজ্ঞেস করে, কে এসে? চার্লি বলে, জানি না। বলেই হঠাৎ রায়ের হাত ধরে বলে, লেডি রোজ। বান্টি ভয়ে পিঙ্কিকে নিয়ে চলে যেতে চাইলেই পিঙ্কি বলে, যদি খুনি পর্যন্ত পৌঁছানোর এই একটাই রাস্তা থাকে তাহলে আমি তাই করব। রায় লেডি রোজকে ডাকা শুরু করে। আরো একবার সবাই লেডি রোজের জন্য অধীর আগ্রহে বসে আছে। অনেকের আবার ভয়ও লাগছে। রায় হাত দিয়ে কিছুক্ষণ কিসব ইঙ্গিত করার পর চার্লি শীষ দেয়। সাথে সাথেই পিঙ্কি আগের মতো শুরু করে দেয়, যেন লেডি রোজ তাকে ভর করেছে। চার্লি চুপচাপ টেবিলে বসে তার মায়ের সিগারেট ধরায়। সবাই আতঙ্কে থাকলেও একমাত্র জানকি স্তব্ধ হয়ে চোর ধরা পড়ার পর যেমন বসে থাকে সেভাবেই বসে চার্লির দিকে তাকায়। বান্টি মেয়েকে ঠিক করতে জানকিকে কিছু একটা করতে বলে, কারণ সেই তো পিঙ্কির সাইকিয়াট্রিস্ট। জানকি আর সহ্য করতে না পেরে চার্লির মতোই শীষ বাজালে পিঙ্কি আচমকাই শান্ত হয়ে যায়। বারোটা জিজ্ঞেস করে, এটা কি ছিল? রায় বলে, লেডি রোজের দয়া। চার্লি বলে, আপনি ভুল, এটা আসলে ছলনা, ধোঁকা আর প্রতারণা। এটাকে হিপনোটিক ট্রিগার বলে। হিপনোসিস প্র্যাকটিস করা সাইকোলজিস্ট ট্রিটমেন্টের সময় এই ধরনের টেকনিক ব্যবহার করে। এমনটা করে রোগীর ব্রেইনের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, রোগীর চিন্তা ভাবনায় ভ্রম তৈরি করে। চার্লি বই পড়ে ভিডিও দেখে এই জিনিসটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। বারবার ওই রেকর্ডিং শোনার কারণ এটাই ছিল। সেদিন তাড়াহুড়ার মধ্যে অন্য কেউ সেই শীষ শুনতে না পেলেও চার্লি ঠিকই শীষের শব্দটা শুনতে পায়। রায়ের লেডি রোজের থিওরির অপমান হওয়ায় সে রেগে দেয় হাঁটা। মোহন জিজ্ঞেস করে, জানকির উপরে দোষ দিচ্ছ কেন? ও কেন এমন করবে? বড়ুয়াকে মেরে ওর কি লাভ? জানকি তখনও চুপচাপ বসে আছে। চার্লি বলে, কর্নেল বড়ুয়া সেই স্বপ্ন নষ্ট করতে যাচ্ছিল যেটা মামি, মেহেরবান মামা এবং নিকির রক্ত দিয়ে সাজিয়েছিল। বড়ুয়ার মনে হয়েছিল জুতা লুকিয়ে ফেলে সে বেঁচে যাবে, কিন্তু জানকি মামি বুঝে গিয়েছিল জুতা বাদেও আরো অনেক কিছু আছে যার মাধ্যমে আমি বড়ুয়া পর্যন্ত পৌঁছে যাব। তাই মামি কর্নেল বড়ুয়ার বাসায় গিয়ে হার্ট অ্যাটাকের ওষুধ দেখে তার ওভারডোজ কর্নেলের চাই দিয়ে বলে, বেশি খেলে জীবন যেতে পারে, তাই সাবধানে থেকো। বড়ুয়া তাকে বিশ্বাস করে চাটা পান করে নেয়। এরপর জানকি কম্পিউটারে সেই নোট লেখে। চার্লি বলে, আপনি নোট লেখার সময় আর একটু সতর্ক হলেই ভালো হতো, কারণ মামাকে একমাত্র আপনি মেহেরবান বলে ডাকেন, বাকি সবাই মামা, ভাইসাব বা ব্রিগেডিয়ার বলে। আপনি ইচ্ছা করেই বোনের ফোন থেকে জিমি আর মায়ার ভিডিও লিক করেন, কারণ জানতেন তারপর আমি জিমিকে ছেড়ে দিব, সাথে কেসের ইনভেস্টিগেশনও ছেড়ে দিব। আপনার প্ল্যান মতো আমি চলেও যাই, কিন্তু আপনি হতাশ হন তখন যখন আমি আবারও ফিরে আসি, আরো হতাশ হন তখন যখন আমি বেঁচে যাই। কিন্তু দেখেন ভাগ্য কেমন, আপনি আমাকে মারতে চাইলেন আর আপনার স্বামী আমাকে বাঁচালো। বোনের ফোন নিয়ে লক খুলে বলে, তোমার জন্ম তারিখের পাসওয়ার্ড এটা তো সবাই জানে। চার্লি মোহনের গিফট করা রানওয়াতের আঁকানো সেই হাফ পেইন্টিং নিয়ে এসে বলে, যখন কোনো কিছু চোখের অনেক কাছে থাকে আমরা সেটা ঠিকমতো দেখতে পাই না। এরপর সীতারামের কাছ থেকে কিছু ছবি নেয়। আসলে এই ছবিগুলো মানাসের ব্যাগ চুরি করার পর তাতে ছোটবেলার কিছু ছবি পেয়েছিল সেগুলো। সেখানে জিমি জন্মদিনের ছবি ছিল, সেখানে জানকির কানের দুলি হয়ে দাঁড়ায় জানকির জন্য কাল। রানওয়াতে যত রহস্যময় নারীর পেইন্টিং আছে সেগুলো আর কারণ নয়, বরং জানকির নিজেরই, কারণ জানকি ছিল রানওয়াতের প্রথম ভালোবাসা। জানকি এবার বলতে শুরু করে, মেহেরবান আমাকে ভালোবাসতো না, সে আমাকে ছেড়ে দিয়েছিল, সে আমাদের সন্তানকে ছেড়ে দিয়েছিল, সে আসলে অনেক স্বার্থপর। খুনি ও, আমি না। সে আমাকে 2 বার খুন করেছে, একবার দায়িত্ব নেওয়ার ভয়ে আমার বাচ্চাকে হত্যা করার কথা বলে, আর দ্বিতীয়বার নিজের থেকে 40 বছরের ছোট এক মেয়ের প্রেমে পড়ে। কে কাকে ভালোবেসেছে, কে কার খুনি তোমরাই বলো। মেহেরবানের দুনিয়া তার ক্যানভাসের মধ্যে আটকে ছিল। রং আর ব্রাশ ছাড়া কোনো কিছুই তার জন্য গুরুত্বপূর্ণ ছিল না, এমনকি আমিও না। এই সত্য জানার পরও আমি ওকে ভালোবেসে ফেলি। বরুণ পেটে আসলে মেহেরবানকে বিয়ে করতে বলি, কিন্তু সে বলে সে নাকি আর্ট দিয়ে বেশি উপার্জন করতে পারে না, নিজেই ঠিকমতো চলে না, তার সংসার কিভাবে চালাবে, তাই অ্যাবর্শন করিয়ে ফেলতে বলে। জানকি কোনো মূল্যেই বাচ্চাকে হারাতে চায় না, তাই রানওয়াতে ছোট ভাই মোহনকে বিয়ে করে, কারণ মোহন জানকিকে ভালোবাসে এটা জানকি খুব ভালো করেই জানতো। মোহন কখনোই জানকির হাত ছাড়বে না, আর ধীরে ধীরে জানকিও মোহনকে ভালোবেসে ফেলবে। পরে অবশ্য সেটাই হয়েছিল, জানকি এখন মোহনকেই ভালোবাসে। কিন্তু বিয়ের এত বছর পর এমন সত্য জানতে পেরে মোহনের মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মোহন আর না পেরে উঠে চলে যায়। জানকি অঝরে কান্না করে ক্ষমা চাইতে থাকে। বরুণ তখন মাকে জড়িয়ে সান্ত্বনা দেয়। যাই হোক, জানকি মোহনকে বিয়ের পর মেহেরবান তার সব পেইন্টিং পুড়িয়ে দেয়, কারণ মেহেরবান ভেবেছিল জানকি তার জন্য, তার সাফল্যের জন্য অপেক্ষা করবে। এরপর মেহেরবান আর্মিতে জয়েন করে। জানকি ভেবেছিল সে স্বাধীন হয়ে গেছে, কিন্তু না, বরুণও মেহেরবানের পথ অনুসরণ করে আর্মিতে জয়েন করে। আর ওই অ্যাক্সিডেন্টে কিডনিতে ইনফেকশন হওয়ায় আবারও মেহেরবানের দয়া নিতে বাধ্য হয়। ডক্টর, অপারেশন, হাসপাতাল, ট্রিটমেন্ট সবকিছুর জন্য
মেহেরবান টাকা দেয়, কিন্তু সেটা দিত দান খয়রাতের মতো, যেন তার ছেলেকে বাঁচিয়ে রাখা তার জন্য একটা বোঝা ছিল। একদিন নিকির পেইন্টিং দেখে জানকি জিজ্ঞেস করে, আবারও পেইন্টিং শুরু করেছো? রানুয়াত বলে, হ্যাঁ, ও শুধু আমার। জানকি অবাক হয়ে জিজ্ঞেস করে, কিন্তু তুমি তো সবসময় তোমার পেইন্টিং এর সাবজেক্ট থেকে দূরে থাকতে। মেহেরবান হেসে বলে, বয়স কম ছিল তাই ভুল ছিলাম। পাশেই জানকির হাফ পেইন্টিংও আছে, তাই জিজ্ঞেস করে এটাকে পূরণ করবে না? মেহেরবান বলে, কিছু জিনিস অসম্পূর্ণই ভালো। জানকি এসব বাদ দিয়ে বলে, ইস্তাম্বুলে একটা ডোনার পেয়েছি। শ্রীলঙ্কায় অর্থনৈতিক সমস্যা হবে কে জানতো। 30 লাখ আমরা ম্যানেজ করেছি, এখনো 1 লাখ লাগবে। মেহেরবান কড়া সুরে বলে, সে নিকের সাথে আলোচনা করে জানাবে। জানকি প্রচন্ড রেগে বলে, হাঁটুর বয়সী একটা মেয়ে আমাদের ছেলের জীবনের সিদ্ধান্ত নিবে? মেহেরবান বলে, আমাদের সন্তান, সে সময় তো একাই সিদ্ধান্ত নিয়েছিলে। জানকি জিজ্ঞেস করে, তখন মারতে পারোনি বলে কি এখন মারবে? মেহেরবান শান্ত হয়ে বলে, নিজের দোষটা আমার উপর চাপিও না। তখন আমার কথা শুনে বাচ্চাকে মেরে ফেললে আজ আমার সামনে ভিখারির মতো হাত পাততে হতো না। এই কথাটাই জানকির পুরো আত্মসম্মান ভেঙে ঘুরিয়ে দেয়। জানকি এমন ভিক্ষা চাইতে চাইতে ক্লান্ত হয়ে গিয়েছিল। বরুণের জন্য এসব হয়েছে ভেবে বরুণ মাকে জড়িয়ে কান্না করে ক্ষমা চায়। জানকি সেদিনই সিদ্ধান্ত নেয় সে তার অধিকার আদায় করবে, বরুণের অধিকার তাকে এনে দিবে। এরপর একদিন বড়ুয়া কাউন্সিলিং এর জন্য তার কাছে আসে। বড়ুয়া বলে, স্কি আমার স্বপ্ন, আমার বাঁচার একমাত্র কারণ, সেটাও সে কে নিতে চায়। রাত দিন নিজেকে শেষ করার কথা মাথায় আসে। তখনই জানকি ভয়ানক এক প্ল্যান করা শুরু করে। বড়ুয়া তার স্বপ্নের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, সেখানে তো জানকি এটা প্রয়োজন আর অধিকার ছিল। কাউন্সিলিং এর বাহানায় সে পিঙ্কিকে বশে নেওয়া শুরু করে, ধীরে ধীরে পিঙ্কির ব্রেনকে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সেদিন পিঙ্কি হিপনোটাইজ হয়ে গেলে সবার মাইন্ড সেদিকে নেওয়ার জন্য জানকি ইচ্ছা করেই মেহেরবানের ছবি ফেলে দেয়। জানকি স্বীকার করে সে কখনোই চায়নি জিমির উপরে কোনো দোষ চাক। নিকি এবং কর্নেল বড়ুয়ার মৃত্যু হোক, জিমি এবং চার্লি আলাদা হয়ে যায়। চার্লি জানকির পাশে বসলে জানকি বলে, আমি যা করেছি ছেলেকে বাঁচিয়ে রাখার জন্য করেছি, পরিবারকে বাঁচাতে করেছি। তখনই আচমকা ইন্সপেক্টর এসে বলে, কর্নেলের পোস্টমর্টমের জন্য দেরি হয়ে গেল। রিপোর্টে লেখা কর্নেল বড়ুয়ার মৃত্যু ওষুধের ওভারডোজের জন্যই হয়েছে। লও ঠেলা। পুরো মহাভারত শেষ হয়ে যাওয়ার পর ইন্সপেক্টর এসে আবার তার কাহিনী শুরু করেছে। এই ইন্সপেক্টর আসলেই স্লো। ফাইনালি কেস সলভ হওয়ার পর চার্লি সোলাং থেকে যাওয়ার জন্য ক্যাবেল কারের অপেক্ষা করছিল। সীতারাম জিজ্ঞেস করে, কোথায় যাবে? চার্লি বলে, ভয় খুঁজতে। মা যখন ছিল ভয় লাগতো তাকে হারিয়ে ফেলবো, সে চলে গেলে ভয়ও চলে যায়। পরে জিমির মধ্যে সেই ভয় খুঁজে পাই, জিমির সাথে সাথে সেই ভয়ও চলে গেছে। জানি না আবার কবে, কখন আর কার মধ্যে সেই ভয় পাবো। সীতারাম আচমকা এক হুঙ্কার দিয়ে ভয় দেখালেই চার্লি আটকে উঠে হেসে দেয়। সীতারাম জিজ্ঞেস করে, আমাকে ভুলে যাবে? চার্লি বলে, ভুলতে কি দিবে? তুমি তো এখন ন্যাশনাল টিভিতে বক বক করবে, কেউ চাইতেও তোমাকে এড়াতে পারবে না। বলেই চার্লি দেয় হাঁটা। সীতারাম দৌড়ে গিয়ে খবরের কাগজ দিয়ে বলে, তোমার পেছনে এখন সাংবাদিকদের লাইন লেগে যাবে। কারণ সীতারাম একটা প্রতিবেদনে চার্লিকে নতুন ডিটেকটিভ হিসাবে আখ্যায়িত করেছে। চার্লি মুচকি হেসে চলে যায়। কেবল কারে চার্লি ঝিমাচ্ছিল। হঠাৎই তার কানে কিছু অশরীরী শব্দ ভেসে আসে। চার্লি আশেপাশে কাউকে খুঁজে না পেয়ে অবাক হয়ে জিজ্ঞেস করে, কে কথা বলছে? হঠাৎ খেয়াল করে বরফের মাঝে লেডি রোজ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। চার্লিকে বলছে, তুমি সবার সত্য খুঁজে বের করো, কিন্তু নিজের সবচেয়ে বড় সত্যকেই তো দাফন করে দিয়েছো। তোমার মায়ের রহস্য আজও রহস্যই রয়ে গেছে, সেটার সন্ধান করো। চার্লির কেমন যেন অস্বস্তি বোধ হয়। তাহলে কি তার মা বেঁচে আছে, নাকি তার মাকে যারা মেরেছে লেডি রোজ তাদেরকে শাস্তি পাওয়ানোর কথা বলছে? চার্লি কি আদেও জানতে পারবে তার মায়ের গায়েব হওয়ার আসল রহস্য? আর এই লেডি রোজের সাথেই বা তার কি সম্পর্ক যে সে চার্লিকে বারবার দেখা দেয়? এমনই কিছু প্রশ্ন রেখে শেষ হয়ে যায় সোলাং ভ্যালি মিস্ট্রির সিজন 1। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।